চেষ্টা করব অবশ্যই। ওকে স্যার। তাহলে তোমাদের এই যে একটা করে ক্লাস নিচ্ছি এটাতে তো হবে না, তাহলে এক্সট্রা ক্লাস বা বৃহস্পতিবার করে কোনো সময় নিতে হবে। ওকে স্যার। তাহলে তোমরা যদি সবাই রাজি থাকো তাহলে আমি ছুটির দিনগুলোতে একটা করে হয়তো ক্লাস নিলাম এক্সট্রা, নিয়ে তোমাদের সেগুলো পুরোনোগুলোতে আবার রিভাইজ করে দিলাম। আমরা মনে হয় শুরু করি, অলরেডি 10 মিনিট চলে গেছে, 9:40 বাজে, কিন্তু তোমাদের উপস্থিতি মাত্র 142 143 দেখতেছি। এত লেট করে যোগদান করলে তো হবে না। তো যাই হোক, আমরা শুরু করি। তো তোমাদের যেটা আমরা গতদিন যেগুলো পড়েছি সেগুলোর ব্যাপারে একটু খালি কথা বলি। তোমাদের যে প্রবলেম গুলো সেগুলো কি করেছো? বাদ বাকি প্রবলেম গুলা চার্ট গুলা দেখে। জি স্যার, করেছি। এত আসতে বলা মানেই তো মনে হচ্ছে যে করো নাই। করলে তো গলার স্বর বাড়বে, কথাবার্তা সাউন্ড থাকবে ভালো, যে হ্যাঁ স্যার করেছি, এই জায়গায় প্রবলেম হয়েছিল অথবা হয়নি, কিন্তু তোমার বলা দেখে মনে হচ্ছে যে করো নাই অঙ্কগুলো। স্যার করেছি তো, কিন্তু ওখানে লাস্টের দিকে কিছু টপিক ছিল, যেমন ওই যে নেচার অফ 2 ইয়ার স্ট্রিম মিডিফিকেশন, এগুলো তো একটু তো প্রবলেম হচ্ছে স্যার। এখানে যেটা হচ্ছে কি যে তোমরা চার্টের ব্যবহার গুলা শিখো, এবং যারা করে ফেলতে পারছো বা যারা পারছো না নিজেদের মধ্যে একটু কমিউনিকেশন রাখো, কে করলো সে কিভাবে করলো। এরপরে তবে আমি যখন আরেকবার তোমাদের রিভিশনটা দিব তখন আমি হয়তো সেই জায়গাগুলোকে ছুটাই দিলাম, সামনে থাকলে তো হয়তো সুবিধা হতো, যে দ্রুত এগুলাকে করতে পারতাম। কিন্তু এখন তো ধরো তোমার একটা সপ্তাহে একটা মাত্র ক্লাস, একটা ক্লাস দিয়ে কোর্স শেষ করতে সময় লেগে যাবে আমার। তো এখন একই জিনিস ধরো যদি প্রতিদিন আমরা আলোচনা করি তাহলে তো আগাতে পারবো না। আমি আশা করবো যে তোমরা নিজেরাও একটু আলোচনা করো, যারা করতে পারছো কিভাবে করবো সেটা নিয়ে আলোচনা করো, করে নিজেদের জায়গাটাকে ছুটাই নেওয়ার চেষ্টা করো। আমরা আজকে শুরু করি। দেখো আমাদের সিলেবাসে আছে ইন্ট্রোডাকশন টু স্টিম গ্যাস অ্যান্ড তোমার ওয়াটার টারবাইন। আমরা আজকে গ্যাস টারবাইনটা দিয়ে শুরু করি। একটা বুঝলে তখন অন্য দুটো বুঝতে সুবিধা হবে। তো গ্যাস টারবাইন অ্যাকচুয়ালি এই জিনিসটা একটা বেশ পুরোনো আইডিয়া থেকেই আসছে। আমরা, তোমরা কি উইন্ড মিল দেখেছো কোথাও? ছবিতে দেখেছি। সিনেমাতে দেখো, এমনিও আছে আমাদের। এই যে তোমরা যখন হিট ইঞ্জিনে ক্লাস করছো, পুকুর পাড়েও দেখো একটা মাথায় খাড়ো করে রাখা আছে, আর একটা ব্লেড ছিল, বাতাস হলে সেটা ঘুরে। আর যদি না দেখো, গ্রাম বাংলাতে দেখছো না ওই যে কতগুলা মেলাতে দেখো ফিরকির মতো ঘুরে, বাতাস বাতাস আসলে ঘুরতে থাকে। হ্যাঁ, ওই জিনিসটাই হচ্ছে আমাদের উইন্ড মিল। এটার জন্য কি লাগবে? একটা স্ট্যান্ড, যেখানে একটা রোপ থাকবে, তার মধ্যে এই ব্লেড গুলা ঘুরতে থাকবে। এবং তার জন্য কি দরকার? যেমন ধরো এমনি আমরা যখন দৌড়াই বা হাঁটি তখন এটা বাতাসে ঘুরে, আমরা ছোটবেলায় যেটা দেখেছি, গ্রাম বাংলায় বা বিভিন্ন সময় মেলাতে এই জিনিসগুলো বেশি উঠে, এবং এগুলো নিয়ে বাচ্চারা সমস্ত দেখো দৌড়ায় আর এই ফিরকিটা ঘুরতে থাকে। তো এইটাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ উইন্ড মিল। তো এটাকে আমরা কাজে লাগাতে চাই, আমাদের ওয়ার্কেবল করতে চাই, এবং এখান থেকে কোনো একটা ইফিসিয়েন্ট ওয়ার্ক চাই। তো এটা করার জন্য আমরা কি করেছি, যে মুভমেন্ট অফ গ্যাস, যেটা গ্যাস বলতে মেন করছে এখানে ইয়ার বলতে পারো আমরা, এটাকে একটা কন্ট্রোল ওয়েতে, ওখানে তো আমরা দৌড়ালে বাতাস তো সার্বত্রই আছে, বাতাস ঘুরছে, কিন্তু এটা কোনো কন্ট্রোল না। আমি জোরে দৌড়ালে জোরে ঘুরবে, আস্তে ঘুরলে গস্তে ঘুরবে। কিন্তু ইয়ারটাকে যদি আমি কন্ট্রোল করে ঘুরাতে পারতাম তাহলে কি হতো? তাহলে আমার ব্লেডের উপর স্ট্রাইকটা করতো, আমার জোরে করাবো না আস্তে করাবো তার উপর ডিপেন্ড করে আমার ব্লেড গুলা ঘুরতো। তাহলে এইটাই করা হচ্ছে, যেখানে মুভমেন্ট অফ গ্যাস বা ইয়ারটাকে কন্ট্রোল ওয়েতে আমরা ব্লেডের উপর থ্রাস্ট দিচ্ছি, যাতে ব্লেডটা কি হয়, ওই টারবাইন রানারের উপর ঘুরতে থাকে। বলছে যে ইয়ার আন্ডার প্রেশার ইজ সাপ্লাই টু দ্য টারবাইন বাই এয়ার কম্প্রেসার। তাহলে এই ইয়ারটা আমরা সাপ্লাই দিব কার মাধ্যমে? সেটা যা দিব সেটা হচ্ছে একটা এয়ার কম্প্রেসার। যে কম্প্রেসার আমরা কম্প্রেস করে এয়ারটাকে সাপ্লাই দিব। এখন এই এয়ার কম্প্রেসার দেখেছো তো নাকি দেখো নাই? কেউ দেখেছো এয়ার কম্প্রেসার? জি স্যার, ওই যে সাইকেলে পাম্প দেয়। হ্যাঁ, সাইকেলের পাম্পারটাও একটা কম্প্রেসার। আবার এখন তো আর কেউ হাত দিয়ে চেপে চেপে দেয় না, এখন কি করে ওই তো মেশিনে। মেশিনটা দিয়ে দেয়। ওই মেশিনটাই হচ্ছে একটা compressor। রিজার্ভার, যেখানে এয়ারটাকে কম্প্রেস করে রাখা হয়। এই কম্প্রেসড এয়ারটাই আমরা কি করি, সাইকেলে পাম্প, গাড়ির পাম্প বা অন্য কোথাও যখন দিই তখন ওখান থেকে আমরা আস্তে করে ভালভটা খুলে দিলেই বাতাসটা এয়ারটা ফ্লো করে। এই এয়ারটা দিয়ে আমরা কি করি, টিউবে যেটা আমরা বাতাসটা দিই পাম্প করি, সে পাম্পটা করি। আর এটাই হচ্ছে আমাদের কম্প্রেসার। তার মানে একটা কম্প্রেসার লাগবে, যে কম্প্রেসারে এয়ারটাকে কম্প্রেসড করে এটা সার্টেন প্রেসারে আমরা সাপ্লাই দিব। বলতেছে হুইচ ইজ রান বাই দ্য টারবাইন ইটসেলফ। এই কম্প্রেসারটা কিন্তু টারবাইন নিজে এটাকে ঘুরায়। তাহলে আমাদের গ্যাস টারবাইন হচ্ছে এটা একটা ওল্ড প্রিন্সিপল, সেটা কোথেকে আসছে? একটা উইন্ড মিল থেকে। যে উইন্ড মিলটাকে আমরা এফিসিয়েন্ট হিসাবে কাজে লাগানোর জন্যই আমাদের গ্যাস টারবাইন, যেখানে গ্যাসের মুভমেন্ট, মুভমেন্ট অফ গ্যাস বলতে পারি, অথবা এয়ারের মুভমেন্টটাকে একটা কন্ট্রোল এবং ডাইরেক্ট টু দ্য ব্লেড। যে ব্লেডটা কোথায় থাকবে? ফিক্সড টু দ্য টারবাইন রানার, এখানে কোথাও একটা জায়গায় ফিক্সড করে রাখা হবে, এবং এটাকে আন্ডার প্রেসারে আমরা সাপ্লাই দিব তার দ্বারা বাই অ্যান এয়ার কম্প্রেসার, এবং যে কম্প্রেসারটা টারবাইন নিজেই ঘোরাবে। সেটা আরেকটু আমরা দেখি সংক্ষেপ করে। যেমন ধরো আমরা সিলিং ফ্যানটা আছে, অথবা আমাদের একটা টেবিল ফ্যান, টেবিল ফ্যানের ব্লেডটা কি হচ্ছে, একটা ব্লেডে এর সাথে টারবাইনে ফিক্স করে রাখা আছে, তাই তো, আমাদের একটা শ্যাফটের উপর। এটা যদি আমরা ইলেকট্রিসিটিটা না দিতাম তাহলে কেউ ঘুরতে?
ঘুরবে না, তাই না? ঘুরবে না, কিন্তু আমরা ঘোরাতে পারি কিভাবে? ইলেকট্রিসিটি নাই, আমরা যদি ব্লেডটাকে কোথাও আঙুল দিয়ে ঘুরিয়ে দিই অথবা ব্লেডের উপর যদি জোরে কোনোভাবে স্ট্রাইক করতে পারি কিন্তু একটা সার্টেন ডিরেকশনে, তাহলে কি হবে? ব্লেডটা ঘুরতে থাকবে না? তো এই কাজটাই করা হচ্ছে। আমরা ওই যে ব্লেডটার উপর থ্রাস্ট আঙুল দিয়ে ঘোরাচ্ছি অথবা একটা লাঠি দিয়ে মারছি অথবা জোরে ফু দিয়ে ঘোরাচ্ছি অথবা ওই জায়গায় যদি একটা কম্প্রেসড এয়ার দিয়ে আমরা জোরে ঘোরাতাম তাহলে কি হতো? ব্লেডটা ঘুরতো। তাহলে সেই কাজটাই আমরা করতেছি, যেটা করা হচ্ছে গ্যাস টারবাইন। তো এই গ্যাস টারবাইন আমরা বলা হচ্ছে যে অ্যাটমসফিয়ার থেকে এয়ারটা আমরা নিয়ে, যে এয়ারটাকে আমরা কম্প্রেসারে অ্যাটমসফিয়ার থেকে এয়ার নিয়ে আমরা কম্প্রেস করছি। এই কম্প্রেসড এয়ারটা কি হচ্ছে? এয়ার ইজ দেন পাসড ইনটু অ্যান কম্বাশন চেম্বার। এই কম্প্রেসড এয়ারটাকে একটা কম্বাশন চেম্বারের মধ্যে পাঠানো। কম্বাশন চেম্বার মানে হচ্ছে একটা চুলা বা বার্নিং প্লেস, যেখানে আমরা এয়ারটাকে বার্ন করাবো। তাই তো? বার্ন যদি করাতে হয় তাহলে কি হবে? ওখানে শুধু এয়ার দিলে তো হবে না, তার সাথে কি লাগবে? ফুয়েলও লাগবে। এখানে বলছে where it is heated considerably, যেখানে আমরা হিট দিব। The hot air is then made to flow over the moving blades. এই যে হট এয়ারটাকে আমরা মুভিং ব্লেডের উপর দিয়ে ফ্লো করাবো অফ দ্য গ্যাস টারবাইন। গ্যাস টারবাইনে ব্লেডের উপর দিয়ে আমরা ফ্লো করাবো, which imparts rotational motion to the runner, এবং যেটা থেকে আমরা রানারে একটা ঘূর্ণায়মান শক্তি বা রানিং মোশন আমরা পাবো, বা যেটাকে বলা হচ্ছে রোটেশনাল মোশন টু দ্য রানার। রানারে রোটেশনাল মোশনটা পাবো আমরা। বলছে দিস প্রসেস ইজ দ্য এয়ার গেটস এক্সপ্যান্ডেড এন্ড ফাইনালি ইট ইজ এক্সজস্টেড into the atmosphere. এই যে ঘোরানোর পরে এই এয়ারটা কি করবে? কম্প্রেসড এয়ারটা বলতেছে ফাইনালি এটা অ্যাটমসফিয়ারে চলে যাবে, অ্যাটমসফিয়ার আমরা ছেড়ে দেবো। তাহলে আমরা কি করতেছি? অ্যাটমসফিয়ার থেকে এয়ার নিচ্ছি, এয়ারটাকে কম্প্রেস করছি করে আমরা তার মাধ্যমে এয়ার কম্প্রেসার, এই কম্প্রেসার এয়ারটাকে আমরা কোথায় সাপ্লাই দিচ্ছি? একটা কম্বাশন চেম্বারে, যেখানে আমরা এয়ারটাকে বার্ন করাচ্ছি বা হিট দিচ্ছি। দেওয়ার পরে এই হিটেড এয়ারটাকে আমরা ফ্লো করাচ্ছি কার উপর দিয়ে? মুভিং ব্লেডের উপর দিয়ে, গ্যাস টারবাইনের মুভিং ব্লেডের উপর। এবং এই মুভিং ব্লেডটাই একটা রোটেশনাল মোশন টু দ্য রানার, রানারে একটা রোটেশনাল মোশন দিচ্ছে। স্যার কম্বাসনটা কি ধরনের করা হচ্ছে স্যার? আচ্ছা, তুমি কম্বাসন কেন করছি? যেমন ধরো এমনি এয়ার দিয়েও আমরা করতে পারতাম। কম্বাসন করা হচ্ছে কেন? যে এখানে আরো বেশি শক্তি আমরা চাই, তাই তো? যখন বেশি হিট দেবো তখন কি হচ্ছে? এর মধ্যে এনার্জি গেন আরো বেশি হবে। এনার্জি যত বেশি হবে তত কি হচ্ছে? সে ওয়াট তত বেশি দিবে আমাদেরকে। বলছে যে এই যে এক্সস্ট গ্যাস যেটা হচ্ছে বার্ন করার পরে এটা আবার অ্যাটমসফিয়ার আমরা ছেড়ে দিচ্ছি। এখন দেখো যে এই যে আমরা কম্বাসন চেম্বার এবং যেখান থেকে আমরা পাওয়ার পাচ্ছি, যে আমরা যখন ঘোরাচ্ছি তখন বলা হচ্ছে মেজর পার্ট অফ দ্য পাওয়ার ডেভেলপড বাই দ্য টারবাইন ইজ কনজিউমড ফর ড্রাইভিং দ্য কম্প্রেসর। এখন হচ্ছে আমার টারবাইন যে পাওয়ারটা তৈরি করছে তার বেশিরভাগ অংশটাই কম্প্রেসারে চলে যাচ্ছে। কি কারণে? কম্প্রেসারটাকে ঘোরানোর জন্য। এবং যেটুকু রিমেনিং থাকছে সেটাই আমরা এক্সটার্নাল ওয়ার্ক হিসাবে পাচ্ছি। তাহলে আমাদের এক্সটার্নাল ওয়ার্ক বলতে আমরা যেটা পাই পজিটিভ ওয়ার্ক, আর কম্প্রেসারে যেটা দিচ্ছি সেটা হয়ে গেল আমাদের নেগেটিভ ওয়ার্ক। তাহলে আমাদের এক্সাক্ট আউটপুট যেটা আমরা টারবাইনে পাচ্ছি, তাহলে হচ্ছে কি আমাদের নেট আউটপুট থেকে আমাদের যেটা আউটপুট পাচ্ছি সেখান থেকে আমরা যদি কম্প্রেসারের ওয়ার্কটাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা নেট আউটপুট হিসাবে পাবো। এখন দেখো এটা কেমন ভাবে করি, কি হয়, আমরা একটু আগিয়ে যাই তাহলে বুঝতে পারবো। এখানে যেটা 2 নম্বরে দেখা হচ্ছে কম্পারিজন অফ গ্যাস টারবাইন এন্ড স্টিম টারবাইন, এটা আমরা পরে আলোচনা করবো, কারণ দুটো পড়লে তখন আলোচনাটা এমনি বুঝতে পারবা যে কি জিনিস হচ্ছে। সেকেন্ড আমাদের আরেকটা জিনিস আছে কম্পারিজন অফ গ্যাস টারবাইন এন্ড আইসি ইঞ্জিন, এটাও আমরা নেক্সট টাইম আলোচনা করবো, এটাও রাখি। এবার আসো গ্যাস টারবাইন যেটা বললাম এটা কি রকম হয়, এটা ক্লাসিফিকেশন কি, হাউ ইট ইজ ক্লাসিফাইড। দেখো গ্যাস টারবাইন বলতেছে ক্লাসিফাইড ইনটু মেনি ওয়েজ, yet to the following are important from subject points of view। অনেক ভাবে করা যায়, তার মধ্যে এখন আমরা বর্তমানে যে কয়েকটা ভাগে ভাগ করেছি সেটার মধ্যে তিনটের কথা বলা হচ্ছে। একটা ক্লোজ সাইকেল গ্যাস টারবাইন, সেকেন্ড বলা হচ্ছে ওপেন সাইকেল গ্যাস টারবাইন, আর আরেকটা হচ্ছে সেমি ক্লোজ গ্যাস টারবাইন। এটা কার উপর ডিপেন্ড করে? অ্যাকর্ডিং টু দ্য পাথ অফ দ্য ওয়ার্কিং সাবস্টেন্স। ওয়ার্কিং সাবস্টেন্সের পাথ অনুযায়ী এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, ক্লোজ সাইকেল, ওপেন সাইকেল আর সেমি ক্লোজ সাইকেল গ্যাস টারবাইন। তাহলে অ্যাকর্ডিং টু পাথ অনুযায়ী আমাদের 3 ভাবে। তারপর সেকেন্ডটা বলতেছে অ্যাকর্ডিং টু দ্য প্রসেস অফ হিট অ্যাবজর্পশন। হিট অ্যাবজর্পশন অনুযায়ী 2 ভাগে ভাগ করা হয়েছে, কনস্ট্যান্ট প্রেসার গ্যাস টারবাইন এন্ড কনস্ট্যান্ট ভলিউম গ্যাস টারবাইন। তাহলে আমরা যদি বলি যে হোয়াট ইজ গ্যাস টারবাইন এন্ড হাউ গ্যাস টারবাইনস আর ক্লাসিফাইড, তাহলে গ্যাস টারবাইনের ডেফিনিশন আমরা প্রথমে যেটা পড়লাম। সেকেন্ড কোশ্চেনের যে অংশটাই যদি হচ্ছে হাউ গ্যাস টারবাইনস আর ক্লাসিফাইড, তখন তোমরা এই কথাটা বলতে হবে যে এটা ক্লাসিফাইড ইন 2 ways। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য পাথ অফ দ্য ওয়ার্কিং সাবস্টেন্স, আর সেকেন্ড ওয়ান হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য প্রসেস অফ হিট অ্যাবজর্পশন। অ্যাকর্ডিং টু দ্য পাথ অফ দ্য ওয়ার্কিং সাবস্টেন্স অনুযায়ী আবার এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, ক্লোজ সাইকেল, ওপেন সাইকেল, সেমি ক্লোজ সাইকেল। আর অ্যাকর্ডিং টু দ্য প্রসেস অফ হিট অ্যাবজর্পশন 2 ভাগে, একটা কনস্ট্যান্ট প্রেসার গ্যাস টারবাইন আর একটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম গ্যাস টারবাইন। তাহলে আমাদের এটা ক্লিয়ার হলো তো যে আমরা হাউ এটা ক্লাসিফাই করি। তাহলে এটা 2টো প্রসেস, 1 নম্বর বলবো অ্যাকর্ডিং টু দ্য পাথ অফ দ্য ওয়ার্কিং সাবস্টেন্স, সেকেন্ড ওয়ান ইজ অ্যাকর্ডিং টু দ্য প্রসেস অফ হিট অ্যাবজর্পশন। আবার অ্যাকর্ডিং টু দ্য পাথ অফ দ্য ওয়ার্কিং ফ্লুইড অনুযায়ী আবার এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, আর অ্যাকর্ডিং টু দ্য প্রসেস অফ হিট অ্যাবজর্পশন 2 ভাগে ভাগ করা হয়েছে, নামগুলো লিখো। তাহলে তোমার 1 নম্বর যে আমি প্রশ্নটা বললাম হোয়াট ইজ গ্যাস টারবাইন, হাউ গ্যাস টারবাইনস আর ক্লাসিফাইড, তাহলে এই পর্যন্ত হলে তাহলে তোমার প্রথম প্রশ্নের উত্তরটা শেষ হয়ে গেল। সেকেন্ড দেখো, এখন আসো এই যে আমরা বললাম যে গ্যাস টারবাইন প্রথমটা অ্যাকর্ডিং টু দ্য পাথ অফ দ্য ওয়ার্কিং সাবস্টেন্স অনুযায়ী,
এটা কি ক্লোজ সাইকেল গ্যাস টারবাইন। দেখো বলা হচ্ছে ক্লোজ সাইকেল গ্যাস টারবাইন। ক্লোজ সাইকেল গ্যাস টারবাইনটা কেমন আর ওপেন সাইকেল গ্যাস টারবাইনটা কিরকম। দেখো ক্লোজ সাইকেল গ্যাস টারবাইন দেখা যাচ্ছে এই ছবিটা, ডান দিকের ছবিটা তো দেখতে পাচ্ছ, তাই না? Yes, sir. সবাই দেখছো? দেখো এখানে কি কি আছে, কুলিং চেম্বার, কম্প্রেসার, হিটিং চেম্বার, জেনারেটর, টারবাইন। এখন দেখো 1 নম্বরটা স্যার কোথায় থেকে ওয়ার্কিং আসছে? সাবস্টেন্সেস এটা কি স্যার এয়ার শুধু এয়ার আমি আসছি, তোমার যা যা প্রশ্ন এরপরে করো। এটা বললি তাহলে তোমার অর্ধেক প্রশ্নের উত্তর তোমার মনের মধ্যে যা আছে তার সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এটার স্টার্টিংটা কোথায় দেওয়া হয়েছে, 1 নম্বর কোথায়, এই জায়গায় দেখতেছো কম্প্রেসার থেকে যে যাচ্ছে, এটাই তো হচ্ছে 1 নম্বর পার্ট। তার মানে স্টার্টিংটা কোথায় থেকে, কম্প্রেসার। তাহলে কম্প্রেসার কি করবে, কম্প্রেস করবে কম্প্রেস কি কম্প্রেস করবে, এয়ার ইয়ার। তাহলে ইয়ারটা কোথেকে আসবে, এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট থেকে। এটার আসার পথ কই দেখাইছে, কোথাও দেখানো নাই। তাহলে এটা কোথায় হবে, তাহলে এটা আসবে এই যে কম্প্রেসার লেখা আছে, কম্প্রেসারের বাম সাইড থেকে আরেকটা লাইন টেনে রাখো তোমাদের খাতায়, এই বাম দিক থেকে এই কম্প্রেসার পেটের মধ্যে আসবে, এইখান থেকে ইয়ার আসতেছে বাইক থেকে। এই কম্প্রেসারের কাজটা হচ্ছে ইয়ারটাকে অ্যাটমসফিয়ার থেকে নিয়ে এটাকে কম্প্রেসড করা, ঠিক আছে। তাহলে অ্যাটমসফিয়ার থেকে ইয়ার নিয়ে এটাকে কম্প্রেসড করলো। এই কম্প্রেসড ইয়ার কম্প্রেস করা মানে হচ্ছে একটা সার্টেন প্রেসার এবং টেম্পারেচার এটাকে আটকিয়ে রাখা একটা চেম্বারের মধ্যে এবং রিকোয়ার্ড অনুযায়ী এটাকে সাপ্লাই দেওয়া। এখন তুমি যে সাপ্লাইটা দিচ্ছ অ্যাটমসফিয়ারিক এয়ার যেটাকে কম্প্রেস করলা, করার পর সাপ্লাই কোথায় দিচ্ছ, এই 1 নম্বর কল দিয়ে দেখো হিটিং চেম্বারে পাঠিয়ে দিচ্ছ, তাই তো। এই হিটিং চেম্বারে আমি পাঠাচ্ছি। এখন হিটিং চেম্বারে যখন পাঠাচ্ছ তখন তো ইয়ার দিলা, আর এখানে তাহলে কি লাগবে, বার্ন করাতে গেলে ফুয়েল ফুয়েল লাগতে পারে, অথবা আর একটা করতে পারি যদি আমরা হিটার ইউজ করি, তাহলে কি হবে, ইয়ারটা হিটেড হবে না? হ্যাঁ হবে। তোমাদের এখানে দেখো ছবিতে দেওয়া আছে, এখান থেকে আসার পর করে আবার বাইর করে দিয়েছে। তার মানে এখানে কি হয়েছে, এখানে একটা হিটার ইউজ করেছে, হিটিং চেম্বারে একটা হিটার। আমরা হিটার না করে এখানে ফুয়েলও তো দিতে পারি, তাই না। আমরা এখানে ফুয়েল দিয়ে দিলাম, ফুয়েল স্প্রে করে দিলাম, ফুয়েল এটাকে বার্ন করলো। বার্ন করার পরে আমরা কি করছি, যে এই যে ইয়ারটা পাঠালাম সেটা তখন কি হলো, বার্ন করে হিটেড এনার্জি নিয়ে সে তখন ফ্লু গ্যাস হিসাবে তখন কোথায় দিয়ে বেরোবে, এই 2 নম্বর পথ দিয়ে বেরিয়ে আসতেছে। স্যার এই হিটিং চেম্বারে কি ঢুকছে আর কি বের হচ্ছে, ওই যে উপরের অ্যারো সাইন দিয়ে যেটা দেখাচ্ছে? এগুলোর দরকার নাই, তুমি এই যে এখান থেকে যেটা দেখতেছো অ্যারো দিয়ে আসার পর হেডসেট লাইন করে আবার বের করে দিয়েছে না, এটা হচ্ছে একটা হিটার, হিটারের কয়েল। তার মানে ইলেকট্রিসিটি আসতেছে, এসে এই পথ দিয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, বুঝলা? জি স্যার। আচ্ছা, মানে কানেকশন যেমন হিটারের কয়েলের কানেকশন দাও, ঠিক অনেকটা তাই। আমি যদি এটাকে হিটার ব্যবহার না করতাম তাহলে কি দিতাম, আমি এখানে ফুয়েল দিতাম, সেটা ডিজেল হোক, কেরোসিন হোক, পেট্রোল হোক, কিছু একটা দিয়ে এখানে বার্ন করাতাম। কিছু যদি না পারতাম সলিড ফুয়েল দিতাম, সলিড ফুয়েলের মধ্যে কি হতো, কাঠ, কয়লা, বাদাস যা হতো তাই আমি দিতাম, দিয়ে এখানে বার্ন করাতাম। আমরা এখন এখানে খুব সফিস্টিকেটেড জন্য আমরা দেখো এখানে হিটার ইউজ করে হিটার কয়েল দিয়ে আমরা বার্ন করাচ্ছি। তাহলে ইয়ারটাকে বার্ন করলে কি হবে, এয়ার বার্ন করলে এখান থেকে বার্ন ইয়ার যে এনার্জিটি ছিল তারপরে হিট করার পরে কি হচ্ছে, আরো বেশি এনার্জি গেইন করবে। করার পরে সেই হিটেড এনার্জি নিয়ে সে কোথায় দিয়ে বেরোচ্ছে, 2 নম্বর পাথ দিয়ে বেরিয়ে আসতেছে। পাথ দিয়ে এবার যাচ্ছে কোথায়, টারবাইনে। এই টারবাইনে যাওয়ার মানে কি হচ্ছে, টারবাইনকে আমরা এখন টারবাইনের ব্লেডে যখন স্ট্রাইক করছি তখন এই টারবাইন ঘুরবে। এই টারবাইন ঘুরলে কি হবে, এখান থেকে আমরা আউটপুট হিসেবে ওয়ার্ক পাবো। এইটাই হচ্ছে আমার টারবাইন, হচ্ছে আমার আউটপুট ওয়ার্কটা দিবে। এই ওয়ার্কটা দিয়ে আমরা কাকে দিচ্ছি, তাকে এখান থেকে নিয়ে যাচ্ছি জেনারেটর। এই জেনারেটরটাকে ঘুরালে কি করবো, আমরা এখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট করবো, তাই তো। দেখো তাহলে আমরা আউটপুট হিসাবে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করছি, যেটা আমরা আউটপুট হিসাবে পাচ্ছি জেনারেটরে। এখন দেখো এই যে কম্প্রেসার, বাম দিকে যে কম্প্রেসারটা ছিল, এই কম্প্রেসারটাকে কে চালাবে, আমরা ডেফিনেশনে বলেছি যে টারবাইন যে ওয়ার্ক তৈরি করে, যে আউটপুট দেয়, তার একটা বিরাট অংশ দিয়ে আমাকে কম্প্রেসারকে চালাতে হয়। তাহলে এই টারবাইন যেটা আউটপুট দিল তার মধ্যে কোথায় যাচ্ছে, একটা অংশ যাচ্ছে জেনারেটরে, যেটা ইলেকট্রিসিটি জেনারেট করতে, আর একটা মেজর অংশ কোথায় যাচ্ছে, কম্প্রেসারে। তাহলে হচ্ছে আমরা যে আউটপুটটা টারবাইনের কাছ থেকে পেতাম 100 ভাগ, সেখান থেকে তাহলে কি হচ্ছে, অনেক কমে গেল। কারণ আমার দিয়ে দিতে হচ্ছে কম্প্রেসারকে। যদি কম্প্রেসারকে আমার না দিতে হতো তাহলে কি হচ্ছে, আমি সবটুকুই কাকে দিতাম, এই জেনারেটরকে দিতাম না। তাহলে আমার হ্যাঁ রেশিওতে আসতেছি, দেখো নিচে যখন কাজ পাবা তখনই বুঝতে পারবা যে এটা রেশিও বের করবা না ওয়ার্ক পিরিয়ড হিসাবে বের করবা, তখন দেখতে পাবা। এবার দেখো যে এই যে টারবাইন আমার যে মেজর অংশটা দিয়ে দিলাম কম্প্রেসার ঘুরাতে, নষ্ট করতেছি, আর এটাকে নষ্ট বলা যাবে না, যে এবার কম্প্রেসারকে যদি না ঘুরাই তাহলে তো সে আবার এয়ার কম্প্রেস করতে পারবে না, আর কম্প্রেস না করলে হিটিং চেম্বারে এয়ার সাপ্লাই দিবে না। তাহলে এটা আসলে একটা কাজের জন্যই করা হচ্ছে, তবে সেই কাজটা আমার নেগেটিভ আউটপুট হিসাবে ট্রিট হচ্ছে, কারণ আমরা এটা পজিটিভলি পাচ্ছি না জেনারেটর গুলোতে।
এখন দেখো টারবাইন ঘোরানো জেনারেটর করার পরে এই যে আমার এক্সস্ট এনার্জি, এনার্জিটা কোথায় যাচ্ছে? এই 3 নম্বর দিয়ে একটা কুলিং চেম্বারে আমি পাঠিয়ে দিচ্ছি। এখানে আমরা কি করব? কারণ এই টারবাইনের মধ্যে কাজ করার পরেও এখনো কিন্তু হিট এনার্জি রয়ে যাবে, অনেকখানি হিট থাকবে আমার টু গ্যাসের মধ্যে অথবা বার্ন গ্যাসের মধ্যে, যাই বলো, তার মধ্যে কিন্তু তখন অনেক এনার্জি, অনেক হিট থেকে যাবে। এটাকে আমরা কুল করে, আমরা দেখো কুলিং চেম্বারে নেওয়ার পরে কুল করে আবার আমরা এটা পাঠিয়ে দিচ্ছি এবার কম্প্রেসার। এবার দেখো তাহলে কি এবার অ্যাটমসফিয়ার থেকে আর এয়ার নেওয়ার দরকার আছে? কিছুটা লাগবে। আর লাগবে না, কারণ ইনিশিয়ালি লেগেছে, আর লাগবে না, কারণ আমরা এটা ওয়ার্ক করতেছি। যে ফ্লু গ্যাসটা তো কিন্তু ইন্টারনালি থাকতেছে, তার কাজটা কাজে লাগাচ্ছি, কিন্তু আমার ফ্লু গ্যাসটা সেটা কিন্তু পুরোটাই থাকতেছে কুল করে আবার কুলিং চেম্বার দিয়ে আবার আমরা কম্প্রেসারে পাঠিয়ে দিচ্ছি। স্যার একসময় কি এয়ারটা শেষ হয়ে যাবে না এরকম না, বারবার? এটা সারাদিন তাহলে তোমার ফ্রিজে কি যে ফ্রেমটা আছে সেটা কোনোদিন শেষ হয়? ও, এটা তো একটা কমপ্লিট হারমেটিক সিস্টেম, যে তার মধ্যে কিন্তু পাইপের মধ্যে দিয়ে সে সব সময় ঘুরতেছে। ও যদি লিক থাকতো তাহলে কমে যেত, বেরিয়ে চলে যেত, কিন্তু এ তো বেরোবার পথ নাই, সে শুধু কাজটা দিচ্ছে, তাই তো? সে কাজ করে দিচ্ছে কিন্তু তার বেরোবার কোনো পথ নাই, এখন সে কিন্তু বারবার ঘুরতেছে। তাহলে কন্টিনিউয়াস সিস্টেম এটা একটা, তাই না? তাহলে কুল করার পরে তার টেম্পারেচার ফল করিয়ে দিচ্ছি নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেসার টেম্পারেচারে, কুল করে আবার দেখো কম্প্রেসারে আমরা পাঠিয়ে দিচ্ছি, স্যার আবার এয়ার এটাকে হিট করার compress জন্য করে আবার পাঠিয়ে দিচ্ছি টেম্পারেচার। স্যার এয়ার হিট করার জন্য আমাদের যে এনার্জি দেওয়া লাগতেছে আমরা সেম এনার্জিটাই আউটপুট পাচ্ছি না, তাহলে আমাদের প্রফিটটা বোঝাচ্ছে। না, এখানে আমার যে বার্নিং করার জন্য যেটুকু দরকার সেটার থেকে অনেক বেশি আমরা পাবো এখানে জেনারেটর। এখানে আমরা অনেক বেশি পাবো। আর এখানে আমরা শুধু যে এটা হিটিং চেম্বারে আমরা যে হিটটা দিচ্ছি এটা যে শুধু বার্ন করাচ্ছি তাই না, এটার সাথে আরো অনেক কিছুই আছে। এগুলো যখন এক্স্যাক্টলি তোমরা ফোর্থ ইয়ারে উঠবা, যখন আমরা পড়াবো গ্যাস টারবাইন, তখন গ্যাস টারবাইনের অ্যাকচুয়াল পিকচারটা তখন দেখতে পাবা। এটা হচ্ছে একটা তাহলে হ্যাঁ, স্যার আমরা জেনারেটর থেকে যে পরিমাণ শক্তিটা নিয়ে মানে আমরা কাজে লাগাচ্ছি, এই শক্তিটা আমরা কোন উৎস থেকে পাচ্ছি? মানে স্যার আমরা তো জানি শক্তি শুধু এক উৎসে কোন রূপে রূপান্তরিত হয়। তাহলে স্যার তাহলে কি হচ্ছে এখানকার হিট এনার্জিটাকে কাজে লাগাচ্ছ না? জি স্যার। হিট এনার্জিকে কাজে ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট করছে। ইলেকট্রিসিটিতে রূপান্তরিত। হ্যাঁ, হিট এনার্জিকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করছি। স্যার প্রতিবারই তো হচ্ছে একটু একটু করে এয়ার কমে যাচ্ছে না যে আমরা না, জেনারেটর এটা দিয়ে দিচ্ছি? কমবার কোনো সুযোগ নাই, এটা হচ্ছে একটা কমপ্লিট প্রসেস। এটা একটা কমপ্লিট প্রসেস পুরো সিস্টেমটা সিল করা। ফিল করা, তো তাহলে স্যার এখানে আমরা কমবে যেখান কোথায়? থেকে হিট দিচ্ছি আর কুলিং করছি স্যার, এই এই দুই ক্ষেত্রে তো আমাদের কিছু এনার্জি দিতে হবে, হিটিং করতে এবং কুলিং করতে হবে। হ্যাঁ, তো সেগুলা কোত্থেকে আসবে? সেগুলা এই যে টারবাইন যা তৈরি করছে তার কাছ থেকেই তো সব ধার নিয়ে করতেছি আমরা। তাহলে স্যার তাহলে প্রসেস টারবাইনের ম্যাক্সিমাম শক্তি চলে যাচ্ছে। হ্যাঁ, ম্যাক্সিমাম যাচ্ছে। এবার আসো আমি তখন এরপরে যখন এইটুকু আমরা ডিডাকশনে যাবো তখন দেখো কি হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে এটা একটা কমপ্লিট প্রসেস। আমরা এখান থেকে আমরা এটাকে কাজে লাগিয়ে আমরা ক্লোজ সাইকেল গ্যাস টারবাইন অপারেট করছি। দেখো এখানে বলে দিয়েছে টারবাইন ইজ কম্প্রেসড আইসেন্ট্রপিক্যালি, জেনারেলি রোটারি কম্প্রেসার। এখানে যে কম্প্রেসারটা ব্যবহার করা হচ্ছে, এখানে জিজ্ঞাসা করতে পারে যে এখানে কি টাইপের কম্প্রেসার। এটা একটা রোটারি কম্প্রেসার এন্ড দেন পাসড ইনটু দ্য হিটিং চেম্বার। The compressed air is then heated with the help of some external source and made to flow over the turbine blades generally. এখানে যে টারবাইনটা ব্যবহার করা হচ্ছে, this is a reaction turbine. টারবাইন দুই রকম, ইম্পালস টারবাইন, রিঅ্যাকশন টারবাইন। আমরা যখন ওয়াটার টারবাইন করতে যাব তখন ওখানে আবার দেখবো যে টারবাইন কয় রকম, সেটা দেখবো। এখন বলছে যে গ্যাস flowing over the blades gets expanded on the turbine. The gas is passed to the cooling chamber where it is cooled at constant pressure. এখানে যা করা হচ্ছে কুলিং চেম্বারে কনস্ট্যান্ট প্রেসারে উইথ দ্য হেল্প অফ সার্কুলেটিং ওয়াটার টু ইটস অরিজিনাল টেম্পারেচার। ঠিক আগে টেম্পারেচার ইয়ার অ্যাটমসফিয়ার থেকে নিতে যে টেম্পারেচার, ঠিক একই টেম্পারেচারে তৈরি করে আবার তাকে আমরা কম্প্রেসারে পাঠিয়ে দিচ্ছি। বলছে নাও দি এয়ার ইজ মেড টু ফ্লো ইনটু দ্য কম্প্রেসার এগেইন। একইভাবে চলতে থাকবে। এখন দেখো এইটাকে আমরা যদি আমরা নিয়ে আসি এখানে প্রেসার এবং ভলিউম ডায়াগ্রাম, যেটাকে আমরা পিভি ডায়াগ্রাম এবং পিএস ডায়াগ্রাম বলি। তোমরা এটা আমরা আইসি ইঞ্জিনে পড়িয়েছি না? আইসি ইঞ্জিনে আমরা পিভি ডায়াগ্রাম এর জন্য ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিনের আমরা করেছি, এখানেও আছে। এখানে যে সিস্টেমটা ইউজ করি আমরা টারবাইন, এখানে যেটাকে বলা হয় এটা হচ্ছে জোল সাইকেল আর ব্রেটন সাইকেল। আমরা ডিজেলের জন্য ডিজেল সাইকেল, পেট্রোলের জন্য পেট্রোল সাইকেল বা অটো সাইকেল, আর এখানে যেটা ব্যবহার করবো গ্যাস টারবাইনের জন্য সেটার নাম হচ্ছে জোল সাইকেল আর ব্রেটন সাইকেল। দেখো এখানে নামটা দেওয়া আছে, জোল সাইকেল আর ব্রেটন সাইকেল। তাহলে এখানে আমরা যখন কম্প্রেসড করি এয়ারটাকে 1 থেকে 2 এ যাচ্ছে, তখন কি প্রেসার কম না বেশি? ইকুয়াল। হ্যাঁ, 1 থেকে 2 এর স্যার প্রেসারই কম বেশি হচ্ছে। না এটাতে নয়, বলতেছি আমরা যখন এয়ারটাকে কম্প্রেস করি অ্যাটমসফিয়ার থেকে প্রেসার বেশি না কম? বেশি। অনেক বেশি। এটা হচ্ছে সবচেয়ে হাইস্ট প্রেসারে থাকতে কম্প্রেস। তাহলে দেখো এই 1 নম্বর থেকে আমাদের স্টার্টিং 1 থেকে 2 এ যাচ্ছে কিন্তু একই প্রেসারে, সেম প্রেসারে। এবার আমাদের
2 থেকে যখন 3-এ আসতেছি, 2 থেকে 3টা কোথায়? আমরা দেখো এখানে 2 থেকে 3 আমার যে প্রেশার নিয়ে আমরা টারবাইনে কাজ করছি, কাজ করার ফলে কি হবে? হাই প্রেসারে যাওয়ার পরে কাজ দেওয়ার পরে কি হবে? প্রেসার কমবে না বাড়বে? কমবে। দেখো কমতেছে, 2 থেকে 3-এ কমে আসতেছে, এবং সেই ক্ষেত্রে ভলিউমটা কি হচ্ছে? বাড়ছে। ভলিউমও কিন্তু বেড়ে যাচ্ছে। বেড়ে যাবে ভলিউম। হ্যাঁ, এবং এরপরে দেখো এখানে আবার ফিরে যাই। এবার 3 থেকে 4-এ যখন যাচ্ছি তখন কি হচ্ছে? আমার প্রেসার কিন্তু সেম, কিন্তু হচ্ছে কি? ভলিউম যেটা এক্সপান্ড করেছিল, অনেকখানি গ্যাস এক্সপান্ড করেছিল, কমে আবার যাবে। ভলিউম দেখো কমে গেল, তাহলে ভলিউমটা কমে যাচ্ছে। এরপরে আবার দেখো 4 থেকে যখন 1-এ নিয়ে যাচ্ছি, 4 থেকে আবার 1-এ নিচ্ছি, তার মানে এর মধ্যে কি করছি আমরা? 4 থেকে যে প্রেসারে আমরা অ্যাটমসফিয়ার থেকে যেটা দিচ্ছিলাম সেই প্রেসারটাই তো ঢুকাচ্ছি এর মধ্যে, কিন্তু কম্প্রেস করলে কি হবে? প্রেসার বেড়ে যাবে, তাহলে প্রেসারটা বাড়লাম, তাহলে দেখো স্যার প্রেসার 2 থেকে অনেকখানি 3 যেটা বেড়ে যাবে। তাহলে দেখো যখন 1-এ যাচ্ছি তখন অনেক প্রেসার বেড়ে যাচ্ছে, এবং ভলিউম কি হচ্ছে? কম্প্রেস করলে কি হয়? ভলিউম বাড়ে না কমে? কমে স্যার। কমে। তাহলে দেখো 4-এর তুলনায় 1-এর ভলিউম অনেক কম। স্যার 2 থেকে 3 তে কি হলো ওটা বুঝতে পারিনি। 2 থেকে 3-এ কি হচ্ছে? টারবাইনে কাজ হচ্ছে, এই যে হাই প্রেসারে যেটা যাচ্ছে তখন কি করবে? টারবাইনের ব্লেডকে তো ঘোরাবে, টারবাইনের ব্লেডকে যখন ঘোরাবে তখন কি হবে? তার মধ্যে আর সেই শক্তি থাকবে? ঘোরানোর পরে না, এয়ারে না অনেক স্যার। প্রেসার কমে যাবে না? জি। তো সেই প্রেসারটাই দেখো কমে 2 থেকে 3-এ কমে আসলো। শুধু কমলেও না, এক্সপান্ড করলে কি হয়? একটা জিনিসকে কম্প্রেস করে রেখেছো, কম্প্রেস করে যদি ওকে ছেড়ে দাও তাহলে কি ভলিউম হবে? ইনক্রিজ করে। ভলিউমটা কি হবে? বেড়ে যাবে, ভলিউমও যাবে। বেড়ে গেল। আবার দেখো 3 থেকে 4-এ যাচ্ছে, তখন এটাকে আমরা কি করছি? ঠান্ডা করছি। যে ভলিউমটা বেড়েছিল সেই ভলিউমটা আস্তে আস্তে সংকুচিত হয়ে গেল, ভলিউম কমে গেল, কিন্তু আমরা প্রেসারটা একই থাকলো, কিন্তু আমাদের ভলিউম অনেকখানি কমে গেল। আবার 4 থেকে যখন আবার কম্প্রেস করছি দেখো প্রেসার আমার বাড়তেছে, ভলিউম 4-এ যা ভলিউম ছিল তার থেকে অনেক ভলিউম দেখো কমে গেল। এই জিনিসটাকে আমরা টেম্পারেচার এবং এন্ট্রপিতে আমরাও প্রকাশ করতে পারি। টেম্পারেচার কি? আমরা দেখো 1 থেকে 2, 1 থেকে যখন 2-এ যাচ্ছে তখন কমপ্লেক্স করছে, প্রেসার ঠিক আছে, কিন্তু টেম্পারেচার কি হবে? 1 থেকে 2-এ টেম্পারেচার কি হবে বলো? এখান দেখেই বলো। আমি তো এখানে কম্বাসন করছি টেম্পারেচার বাড়ানোর জন্য, হিট এনার্জি দিচ্ছি। তার 1 থেকে 2-এ যখন যাচ্ছে দেখো টেম্পারেচার, এবং এটাই হচ্ছে কিন্তু হাইস্ট টেম্পারেচার। দেখতেছো এই সাইকেলের হাইস্ট টেম্পারেচার কোনটা? T2। যখন 1 থেকে যাচ্ছে আমার অ্যাটমসফেরিক টেম্পারেচারে, আর যখন আমরা এখানে বার্ন করাচ্ছি তখন বেরোচ্ছে, তখন সবচেয়ে হাইস্ট টেম্পারেচার নিয়ে বেরিয়ে যাচ্ছে 2-তে। এবং সেটাই দেখো এখান থেকে 1 থেকে 2 আমরা করেছি, দেখো 2 হচ্ছে হাইস্ট টেম্পারেচার। এবার 2 থেকে 3-এ যখন যাচ্ছে তখন কি হচ্ছে? টেম্পারেচার এক্সপান্ড করলে কি হবে? টেম্পারেচার ফল করবে, এবং এই প্রসেসটাকে বলা হয় আইসেন্ট্রপিক প্রসেস, মানে হচ্ছে কনস্ট্যান্ট এন্ট্রপিতে। কনস্ট্যান্ট এন্ট্রপি মানে দেখো এখান দিয়ে এন্ট্রপি এস এর লাইনটা দেখো স্ট্রেট আছে, কনস্ট্যান্ট এন্ট্রপিতে। এবার 3 থেকে আবার যখন আমি 4-এ নিয়ে এনট্রপি যাচ্ছি, সেম থাকবে কেন? হ্যাঁ এনট্রপি সেম থাকবে কেন? এখানে কি আর 2 থেকে 3-এ যখন নিয়ে যাচ্ছি এখানে বলা হচ্ছে দেখো ইট ইজ কম্প্রেসড আইসেন্ট্রপিক্যালি, জেনারেলি দি রোটর কম্প্রেসর এন্ড দেন পাস ইট হিটিং চেম্বার। এটা হচ্ছে আইসেন্ট্রপিক্যালি। আইসেন্ট্রপিক মানে হচ্ছে কনস্ট্যান্ট এন্ট্রপিতে এটাকে এক্সপান্ড করানো হচ্ছে, কনস্ট্যান্ট এন্ট্রপিতে এক্সপান্ড করানো হচ্ছে। এবার দেখো 3 থেকে আবার 4-এ যখন যাচ্ছি তখন কি হচ্ছে? টেম্পারেচার আবার কমতেছে। 3 থেকে 4-এ যাচ্ছে, তার মানে এখানে কুল করছে। কুল করা মানে কি? তার থেকে টেম্পারেচার বের করে ফেলে দেওয়া, যে টেম্পারেচার ছিল। যেমন ধরো এখানে তুমি যখন ইয়ারটাকে নিয়েছো, ধরো একটু সহজ ভাবে আসি, দেখো এখানে ইয়ারটা নিয়েছো, আমরা অ্যাটমসফিয়ার থেকে ইয়ারকে নিয়ে ধরো এখনকার 25 ডিগ্রি, যখন তুমি এটাকে কম্প্রেস করেছো, কম্প্রেস করার পর ধরো এটা 35 ডিগ্রি হয়ে গেছে। এরপরে যখন এখানে চেম্বারে বার্ন করার পরে কি হলো? এটা ধরে নাও 100 ডিগ্রি হয়ে গেছে। এই 100 ডিগ্রি যখন দিয়ে তুমি এটা ঘোরানোর পরে যখন কাজ হয়ে গেল তখন কি হবে? 100 থাকবে? 100 থেকে অনেক কমে যাবে। এটা দেখো প্রায় 40-45-এ নেমে গেছে। এইবার এই 40-45টাকে আমি কুল করে আবার এই 25-এ নিয়ে আসতে চাই, তাহলে কি হচ্ছে? এটাকে ঠান্ডা করতে হচ্ছে। ঠান্ডা করার জন্য কি করতে পারি আমরা? হয় বাতাস থেকে ঠান্ডা বাতাস সাপ্লাই দিতে পারি, যে ওর মধ্যে দিয়ে ওই যে পাইপের মধ্যে দিয়ে আমার ফ্লু গ্যাসটা যাচ্ছে তার বাইক দিয়ে আমি চারিদিক দিয়ে ঠান্ডা বাতাস ফ্লো করালাম, তাহলে কি হচ্ছে? অথবা আমি পানি দিয়ে দিলাম, তার চারিদিক দিয়ে পানি দিলাম, তাহলে কি হবে? সেটা ঠান্ডা হয়ে আগের টেম্পারেচারে চলে যাবে না? তো সেটাই দেখো এখানে দেখানো হয়েছে। 3 থেকে 4-এ গেল, তখন সে আবার পূর্ব অবস্থায় চলে যাবে। আবার তখন 4 থেকে 1-এ যখন যাচ্ছি তখন দেখো আবার আমার 4 থেকে 1-এ যেটা কম্প্রেস করার ফলে কি হবে? কিছু টেম্পারেচার বাড়বে, সেই টেম্পারেচারটাই আমরা এখানে শো করেছি, যে আমরা দেখো 4 থেকে 1-এ নিয়ে যাচ্ছি। স্যার 2 থেকে 3-এ স্যার এখানে একটা কমপ্লিট প্রসেস যেটা আমরা দেখলাম 1 2 3 4। এখানে দেখো আমরা টিএস ডায়াগ্রামে 1 2 3 4 আমরা কিভাবে প্লট করেছি। তাহলে এটা স্যার- highest- হ্যাঁ বলো। স্যার টেম্পারেচার চেঞ্জ হচ্ছে কিন্তু স্যার এন্ট্রপি কিভাবে স্যার স্থির থাকতেছে স্যার? এটা বলাই তো হচ্ছে আইসেন্ট্রপিক্যালি এক্সপান্ড করা হচ্ছে। আইসেন্ট্রপিক্যালি যদি এক্সপান্ড করি তাহলে কনস্ট্যান্ট এন্ট্রপিতে এক্সপান্ড করানো হচ্ছে, যে বলাই তো হচ্ছে। 4 থেকে 1 কি আইসেন্ট্রপিক? এটা 2 থেকে 3 আর 4 থেকে 1। দেখো 2 থেকে 3 আর 4 থেকে 1 কনস্ট্যান্ট এন্ট্রপিতে এই কাজটা করানো হচ্ছে।
গ্যাস টারবাইন। এই জন্যই দেখো এই দুটো ভার্টিক্যাল লাইন টানা হয়েছে। এখানে তার হাইস্ট টেম্পারেচার কোনটা এই ফিগারে? সর্বোচ্চ টেম্পারেচার হচ্ছে T2 আর সবচেয়ে লোয়েস্ট টেম্পারেচার T4 আর T1 টার চাইতে দেখো T3 বেশি। আমরা যখন কম্প্রেস করলাম তখন T1 আর এই T3 টেম্পারেচারটা আফটার এক্সপানশন হিটের পরে যখন আমাকে ওয়ার্ক দেওয়ার পরে যে টেম্পারেচার সেটা কিন্তু দেখো আমরা কম্প্রেসের তুলনায় কিন্তু কিছুটা বেশি, এই জন্য T3 বেশি। তাহলে T4 T1 T3 এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা চারটা টেম্পারেচার কিভাবে আমাদের এখানে। এখন যদি আসো এখন আমরা কাজ দেখতে চাই যে টারবাইন কি কাজ করলো, কম্প্রেসার কি কাজ করলো, নেট ওয়ার্ক কতটুকু আমরা পাবো। তখন আমাদের ওয়ার্ক ডান বাই দ্য টারবাইন পার কেজি অফ ইয়ার বলতে পারি, আবার আমরা নাও বলতে পারি। যদি ওয়ার্ক ডান বাই দ্য টারবাইন যদি বলতাম তাহলে এখানে ফর্মুলাটা কি হতো? এখানে আরেকটা কি আসতো? এম স্মল এম সিপি ডেল টি। এটা ডেল টি মানে হচ্ছে ডিফারেন্স অফ টেম্পারেচার। ফর্মুলাটা হচ্ছে ওয়ার্ক ডান ইকুয়াল টু ডব্লিউ ইকুয়াল টু এম সিপি ডেল টি। আমাদের এখানে টারবাইনের জন্য দেখো সাফিক্স লাগিয়ে দিয়েছি টারবাইন ওয়ার্ক বোঝার জন্য, তাহলে টি। কনস্ট্যান্ট এনট্রপি আমাদের এখানে সিপিটা হচ্ছে আমরা স্পেসিফিক প্রেসারে আমরা নিয়ে নিয়েছি, স্পেসিফিক কনস্ট্যান্ট প্রেসার সিপি। আর এখানে ডিফারেন্স অফ টেম্পারেচার কোনটার মধ্যে টেম্পারেচার? টারবাইন ওয়ার্কটা কোথায় হচ্ছে? টারবাইনের কাজটা কোন জায়গায়? 2 থেকে 3 2 থেকে 3। 2 থেকে 3 হ্যাঁ, কোন কোন টেম্পারেচার মধ্যে ডিফারেন্স আসবে? তাহলে T2 আর T3 এর মধ্যে ডিফারেন্স। এই ডিফারেন্সটা হচ্ছে বলি তো এখানে কাজটা আসছে। তাহলে দেখো টারবাইন ওয়ার্ক আমরা তাহলে পেলাম এম সিপি T2 মাইনাস T3। এখানে যেহেতু পার কেজি অফ ইয়ার 1 কেজির কথা বলে দিয়েছি, এই জন্য দেখো এখানে স্মল এম টা নাই। স্মল এম এর ভ্যালু কত? 1 কেজি। তাহলে 1 কেজির জন্য মাল্টিপ্লাই করো তাহলে এইটাই থাকবে। তাহলে WT ইকুয়াল টু সিপি T2 মাইনাস T3। তাহলে এটা হচ্ছে আমাদের টারবাইন ওয়ার্ক। আর কম্প্রেসার ওয়ার্কের জন্য কোনটা কম্প্রেসার ওয়ার্ক কোন জায়গায় আছে? 1 আর 4 এর মধ্যে। তাহলে এখানে কম্প্রেসার ওয়ার্ক এখানেও কিন্তু পার কেজি যদি না থাকতো তাহলে কি লিখতাম? এটা তো কিন্তু এম লিখতাম, একটা স্মল এম। WC ইকুয়াল টু হচ্ছে এম সিপি T1 মাইনাস T4। কিন্তু বড় টেম্পারেচার কোনটা? T1 বড় মাইনাস T4। দেখো এখানে তাহলে পেয়ে গেলাম। এখন নেট ওয়ার্ক স্যার সিপিটা একটু আরেকবার বলবেন, সিপি বুঝি নাই। সিপিটা কি বলো দেখি? স্যার এবার গ্যাস মোলারিটি হুম গ্যাস মোলারিটি বলো, একজন বলো কতজন আছো দেখে? 166 জন আছো, একজন অন্তত বলো। হ্যাঁ স্পেসিফিক হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট প্রেসার। ইয়েস, এই তো পারলাম। সবাই শুনলা? দেখো ও বলেছে। তাহলে এখন নেট ওয়ার্কটা আমরা কিভাবে পাবো? এই নেট ওয়ার্কটা হচ্ছে টারবাইন ওয়ার্ক থেকে কম্প্রেসার ওয়ার্ক। তো বলবা যে টারবাইন থেকে, তাহলে এই যে আমরা বললাম যে টারবাইন যা তৈরি করছে তার একটা মেজর অংশ এগুলাকে চালাতে নষ্ট করে ফেলছে। এই জন্য দেখো দুটোর মধ্যে একটা লাইন যোগ করে দেওয়া আছে, ডাবল লাইন দিয়ে। এই যে যেটা চলে যাচ্ছে এটা হচ্ছে আমাদের নেগেটিভ ওয়ার্ক। এই জন্য দেখো WT মাইনাস WC। এখন এই ভ্যালু গুলাকে বসাও, বসিয়ে দিলে আমাদের এটাকে একটা সংক্ষেপ করা যাবে। এখানে করে তোমাদের এখানে দেখায়নি এই জায়গাতে। তাহলে আমরা যদি নেট অ্যাভেলেবল ওয়ার্ক পেতে চাই তাহলে নেট ওয়ার্ক ইকুয়াল টু WT মাইনাস WC। এই যে অ্যাবাভ এক্সপ্রেশন C is taken is kilojoule per kg Kelvin। এখানে CP এর ইউনিটটা কি তাও বলে দিয়েছে, kilojoule per kg Kelvin। The power available or net power of the installation may be found out from the work available এখানে available as usual। এখানে দেখো তোমাদের একটা সিম্পল প্রবলেম করে দেওয়া আছে। প্রবলেমটা যদি একটু দেখো তাহলে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। A closed cycle gas turbine plant receives air at 1 bar। এটা কিন্তু ক্লোজ সাইকেল, তার মানে কোনটা যেটা আমরা পড়লাম এখনই সেটাই। তাহলে ইনিশিয়ালি কোথায় থেকে নিচ্ছে? রিসিভস এয়ার এট 1 বার, মানে অ্যাটমসফেরিক প্রেসার বলতে এখানে 1 বার, আর টেম্পারেচার ছিল 15 ডিগ্রি সেলসিয়াস। এন্ড দেন কম্প্রেস ইট টু 5 বার। যখন কম্প্রেস করলা তখন তার প্রেসার বেড়ে কত হলো? 5 বার। এন্ড দেন হিট ইট টু 800 ডিগ্রি সেলসিয়াস। এবং হিট যখন দিলাম তখন এটা 800 ডিগ্রি সেলসিয়াস ইন দ্য হিটিং চেম্বার। হট এয়ার এক্সপান্ডস ইন এ টারবাইন ব্যাক টু 1 বার। এরপরে হিট দেওয়ার পরে যখন আমি টারবাইনের উপর ফ্লো করাচ্ছি, করার ফলে কি হচ্ছে? আবার তো সে প্রেসার ফল করবে, সেই প্রেসারটা ফল করে আবার একবারে ফেরত আসবে। ক্যালকুলেট দ্য পাওয়ার ডেভেলপ পার কেজি অফ এয়ার সাপ্লাই পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1 কেজি এয়ার সাপ্লাই দিলে তোমার কতটুকু কাজ পাবা। তাহলে এখানে কি কি দেওয়া আছে ফার্স্ট আগে ফাইন্ড আউট করো কি কি দেওয়া আছে। গ্যাস টারবাইন রিসিভস এয়ার এট 1 বার and 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে বলতেছে দেখো গিভেন P3 ইকুয়াল টু P4 ইকুয়াল টু 1 বার। আমরা এখানে চলে যাই, এই যে এখানে P3 আর P4 এইখানে এটা অ্যাটমসফেরিক প্রেসারে এখানে দেওয়া আছে দেখো 1 বার। তখন টেম্পারেচার কত?
টেম্পারেচার T4 এর টেম্পারেচার কত দেওয়া আছে? 15 ডিগ্রি সেলসিয়াস। এই টেম্পারেচারটা দেওয়া আছে 15 ডিগ্রি সেলসিয়াস। আমাদের এগুলোকে সব কেলভিনে নিতে হবে। তাহলে কত হলো? 273 যোগ করে দিলাম, তাহলে 288 কেলভিন। এরপরে দেখো এটাকে আমরা কি করতেছি, কম্প্রেস করে এটা প্রেসার বাড়াচ্ছি। তো কম্প্রেস করে প্রেসার বাড়ালে কোন প্রেসার হবে? এখান থেকে প্রেসার বাড়িয়ে এই প্রেসারে নিয়ে গেলাম। তাহলে এখানে প্রেসার কি আছে? P1 ইকুয়াল টু P2। তাহলে P1 আর P2 এর প্রেসার কত? 5 বার দেওয়া আছে। আর টেম্পারেচার কত বলছে? It then heats it to 800 ডিগ্রি সেলসিয়াস ইন দা হিটিং চেম্বার। হিটিং চেম্বার কোন জায়গায়? আমার এই হিটিং চেম্বারে আমরা 15 ডিগ্রিতে নিয়ে সাপ্লাই দিয়ে আমার এটা করলাম 800 ডিগ্রি সেলসিয়াস। আমরা দিচ্ছিলাম 15 ডিগ্রিতে, এয়ারটাকে কম্প্রেস করে এটাকে সমাহ পাঠিয়েছি, পাঠানোর পরে এখানে হিট যখন দিলাম তখন এটা হলো 800 ডিগ্রি। তাহলে সর্বোচ্চ টেম্পারেচার কোন জায়গায়? আমার হাইস্ট টেম্পারেচার T2। তাহলে এই T2 এর ভ্যালু কত হলো? দেখো T2 হচ্ছে 800 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে আমরা কনভার্ট করে নিলাম 1073 ডিগ্রি কেলভিনে। আর সিপির ভ্যালু তোমার দিয়েছে। এখন আমাদের আইসেন্ট্রপিক ধরে আমাদের কি কি জিনিস বের করতে হবে? আইসেন্ট্রপিক প্রসেসের ফর্মুলা, এই ফর্মুলাগুলো তো তোমাদের জানা আছে, এগুলো পড়েছো না? জি স্যার। হ্যাঁ, এগুলো তো জানা আছে। এখান থেকে আমাদের কি কি বের করতে হবে? আমাদের কাছে কি চেয়েছে? পাওয়ার ডেভেলপড বাই দ্য পাওয়ার কেজি অফ ইয়ার। তার মানে আমাদের কাছ থেকে পাওয়ার পাচ্ছে। পাওয়ার মানে আমাদের অ্যাকচুয়ালি অ্যাভেলেবল ওয়ার্ক কত? ডব্লিউ। তো ডব্লিউ বাইর করতে গেলে কি করতে হবে? আমার আগে ডব্লিউ টি বের করতে হবে আর ডব্লিউ সি বের করতে হবে। তো ডব্লিউ টি যদি বের করতে হয়, ডব্লিউ টি এর ফর্মুলার মধ্যে কি কি আছে? সিপি ভ্যালু দেওয়া আছে 1 কেজি, যেহেতু এম এর ভ্যালু বলে দিচ্ছে 1 কেজি। T2 এর টেম্পারেচার দেওয়া আছে, আমার কাছে নাই কোনটা? T3 আননোন। তাহলে আমাকে T3 বের করতে হবে। তাহলে এই যে ভ্যালুগুলো থেকে দেখো, এখান থেকে তোমাদের বের করে নিল T3 এর ভ্যালুটা বের করো। এই যে রিলেশন T3 বাই T2 ইকুয়াল টু P3 বাই P2 গামা মাইনাস 1 বাই গামা, এই ফর্মুলাটা ইউজ করে এখান থেকে দেখো T3 এর ভ্যালু বের করে 677 কেলভিন বের করে ফেলো। তাহলে এখন এবার ডব্লিউটি বের করা সহজ না? দেখো এখন ডব্লিউটি সিপি পেলাম, T2 বের করা আছে, T3 পেয়ে গেলাম। দেখো 396 কিলো জুল পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে এতটুকু আমরা পেয়ে গেলাম। এখন আমাদের একইভাবে বের করতে হবে, WC এর ভ্যালু বের করতে হবে। এখানে T1 আর T4, এখানে কোন ভ্যালু, কোন টেম্পারেচার দেওয়া আছে? WC তে কোন টেম্পারেচার দেওয়া আছে T1 মাইনাস T4 এর মধ্যে? এই তো এখানে দেখো না, T4 15 ডিগ্রি, তাহলে কোনটা নাই? T1 টা বের করতে হবে। এবার T1 টাও দেখো একইভাবে বের করেছে ওরা। এই যে T4, এই রিলেশনটা T4 বাই T1, T4 বাই T1 দিয়ে এখান থেকে বের করলো 456 কেলভিন। দেখো এইটাকে কাজে লাগিয়ে আমরা WC এর ভ্যালু বের করে ফেললাম। তাহলে এখানে এই ফর্মুলা দুটোর মধ্যে দুটো আননোন ছিল, একটা T3 আর একটা হচ্ছে T1। T1 আর T3 আমরা ওই দুটো রিলেশন থেকে বের করে WT এর ভ্যালু WC বের করলাম। তাহলে এখন নেটওয়ার্ক বের করা সহজ। W ইকুয়াল টু WT তোমার WC, এখন 2 কিলো জুল পার সেকেন্ড চলে আসে। তোমাদের এখানে দেখো WT প্লাস WC করে রেখেছে, কেন বলো তো? এখানে আনসার কিলো জুলে আসবে না, পার সেকেন্ড ওরা পেলো কোথায়? হ্যাঁ, পার সেকেন্ডটা আসলো কোত্থেকে? মানে এগুলা কি কোথাও তো মেনশন করা নেই কোশ্চেনে যে 1 সেকেন্ডের জন্য? এই যে তোমার কাছে কি Power হিসেবে হিসেব করা পার হয়েছে। কেজি অফ সাপ্লাইড পার সেকেন্ড, তোমাকে তো সময়টা বলেই দিচ্ছে পার সেকেন্ডে। যদি এটা পার আওয়ার বলতো তাহলে কি করতে? হ্যাঁ, এরপরে তোমাকে এটাকে পার মিনিট আর আওয়ার কনভার্ট করতে হতো। যেহেতু সেকেন্ড বলে তার তো কোনো ঝামেলা নেই। দেখো এখানে আমরা পাচ্ছি, এখানে যদিও দেখো WT প্লাস WC, কিন্তু এখানে মাইনাস সাইন তোমাদের উপরে। এটা কেন করেছে বলতে পারবে? হ্যাঁ, সবসময় কিন্তু হচ্ছে ওয়ান নেট বলতেই আমরা বুঝি যে দুটো যোগফল, তাই না? যখন একই সিস্টেমে দুটো জিনিস কাজ করে তখন আমরা কি বুঝি? যখন নেট ওয়ার্ক বা নেট আউটপুট কতটুকু, তখন দুটো যোগফল। কিন্তু একটা দেখো পজিটিভ ওয়ার্ক আর একটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ক, যে কারণে এখানে মাইনাস সাইনটা ব্যবহার করে দেওয়া হয়েছে। কিন্তু কাজ কিন্তু দুটো যোগফলই সমান, কিন্তু নেগেটিভ ওয়ার্ক বিষয়। তাহলে দেখো এখান থেকে পাওয়ার ডেভেলপ কত পেলাম? কিলো জুল পার সেকেন্ড হচ্ছে 1 কিলো জুল পার সেকেন্ড মানে 1 কিলো ওয়াট, এই কারণে 228 কিলো ওয়াট আমরা পেলাম। দেখো এখানে কিলো জুল পার সেকেন্ড আসছে বলে সরাসরি কিলো ওয়াট। এটা যদি পার মিনিট থাকতো তাহলে এটাকে আমরা পাওয়ার বাইর করতে গেলে কি করতে হতো? কিলো জুল পার সেকেন্ডে আগে কনভার্ট করে তারপরে কিলো ওয়াট আমরা লিখতে পারবো। কিলো জুল পার সেকেন্ড আছে বলেই, যেহেতু 1 কিলো জুল পার সেকেন্ড হচ্ছে 1 কিলো ওয়াট, এজন্য আমরা সরাসরি দেখো 228 কিলো ওয়াট লিখে দিই এইখানে। দেখো তাহলে 1 নম্বর প্রবলেমটা বোঝা গেল। একইভাবে দেখবা 2 নম্বর করবা। ফর্মুলা কি স্যার আমরা প্লাসে লিখবো নাকি মাইনাস লিখবো? সরাসরি মাইনাস লিখে দিলেই হবে, আর অত ঝামেলা নেই। তোমাদের বোঝার জন্যই কাজটা করেছে যে দুটো যোগফলটাই তো হচ্ছে নেট, কিন্তু একটা হচ্ছে পজিটিভ ওয়াট আর একটা হচ্ছে নেগেটিভ ওয়াট, সেই কারণে ওই কাজটা করেছে, তো বোঝার জন্য।
স্যার আমরা নরমালি যে ওয়ার্কটা বের করি এটা কি সবসময় কিলোজুল পার সেকেন্ড ইউনিটেই আসে? তোমার ইউনিট বাবা এটা তো দেওয়া থাকবে তোমার অঙ্কের যে ফর্মুলার মধ্যে ইউনিটটা কি দেওয়া আছে তার উপর ডিপেন্ড করবে। মানে এখানে বলতে যেহেতু চাচ্ছি যে তোমার স্যার এসআই ইউনিটেই সব ইউনিট দেওয়া আছে বলে তোমার জন্য সুবিধা হয়েছে। এখানে যদি কিলো জোল না দিয়ে অন্য কোনো ইউনিট দিত তাহলে কি করতে হতো? তোমার এসআই ইউনিটে কনভার্ট করে দেবো। কনভার্ট করে নিতে হতো। কনভার্সন তোমাকে জানতে হবে, তাহলে এগুলাকে কনভার্ট করে নিতে হবে। কারণ যখন পাওয়ার বের করবে তখন তো আমার লাগবে কিলো জোল পার সেকেন্ড। এটা যদি না বাইর করতে পারো তাহলে তো কিলোওয়াট লিখতে পারবে না। জি স্যার। তো এখন দেখো আমরা কি পেলাম, আমরা গ্যাস টারবাইন ক্লোজ সাইকেল দেখলাম। এখন গ্যাস টারবাইনের তাহলে ওপেনটা কেমন হবে? স্যার গ্যাস কি বের করে দেবে তখন? হ্যাঁ, গ্যাস বেরিয়ে যাবে। ঠিক আছে, তুমি যখন বলতেছো তখন বের করে দিই। এই যে ওপেন সাইকেল, এবার গ্যাস টারবাইন এখানে দেখো 32-8 ওপেন সাইকেল গ্যাস টারবাইন। এই দুটোর মধ্যে এবার তফাৎ কি? এটা ছবির মধ্যে এবার দেখো 3 আর 4 এর মধ্যে কোনো কুলিং চেম্বার নেই। কুলিং চেম্বার যদি না থাকে তাহলে কি করবো? এই এক্সস্ট গ্যাসটা কোথায় ফেলবো? এনভায়রনমেন্টে। অ্যাটমসফিয়ারে আমি ছেড়ে দেবো। আর অ্যাটমসফিয়ার থেকে নিচ্ছি, কম্প্রেস করছি, কম্বাসন চেম্বার আছে, টারবাইন জেনারেটর ঘোরাচ্ছি এবং এক্সস্ট আকারে বাইরে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এখানে শুধুমাত্র দুটোর মধ্যে তফাৎ হচ্ছে, এখানে কোনো কুলিং চেম্বার নেই। ক্লিয়ার সবার? জি স্যার। তাহলে এটা এফিসিয়েন্সি বেশি। হ্যাঁ, স্যার এই গ্যাস টারবাইনে তো সবসময় বায়ুমণ্ডল থেকে এখানে বাতাস তাহলে হচ্ছে ঢুকে। কি আমরা বারবার ফ্রেশ এয়ার ইউজ করতে পারছি। আর ওখানে কি হচ্ছে? রিসাইক্লিং হচ্ছে। আমরা ক্লোজ সাইকেলে একই জিনিসকে রিসাইক্লিং করে আমরা ইউজ করি। এটার ক্ষেত্রে কি হলো? যে আমরা সবসময় ফ্রেশ এয়ার বারবার আমরা নিচ্ছি। তাহলে এই দুটোর মধ্যে এখন যদি ক্লোজ আর ওপেন সাইকেলের মধ্যে এখন বলি যে দুটোর মধ্যে কম্পেয়ার করো তো কি করবা? দেখো এখন 32-9 কম্পারিজনটা দেওয়া আছে। দেখো কম্পারিজনের মধ্যে কি বলতেছে 1 নম্বরে, compressed air is heated in a heating chamber. Since the gas is heated by an external source, so the amount of gas remains the same. দেখো এখানে ক্লোজ সাইকেলে একই গ্যাস থাকতেছে। বলছে the compressed air heated in a combustion chamber, the products of the combustion are mixed with upon air heated. এখানে হচ্ছে কি তুমি যে পরিমাণ এয়ার দিচ্ছ তার উপর পরে এটা মিক্সিং হচ্ছে। আর এখানে কি হচ্ছে? সব সময় ফিক্সড অ্যামাউন্ট অফ গ্যাস, কিন্তু সবসময় তোমার গ্যাস রিমেন্স একই থাকতেছে। কিন্তু এখানে যেহেতু বারবার ফ্রেশ এয়ার নিচ্ছ বাইরে থেকে। দেখো সেকেন্ড বলতেছে গ্যাস ফ্রম দ্য টারবাইন ইজ পাসড ইনটু দ্য কুলিং চেম্বার। এখানে কুলিং চেম্বারের মধ্যে দিয়ে পাস করছে। এখানে গ্যাস টারবাইন ইজ এক্সজস্টেড ইনটু দ্য অ্যাটমসফিয়ার। কিন্তু এখানে কি হচ্ছে? সবসময় এটা অ্যাটমসফিয়ারে তুমি ছেড়ে দিচ্ছ। এটা কিন্তু কুলিং চেম্বারের মধ্যে দিয়ে কোনো ফ্লো করা না। আর বলছে যে ওয়ার্কিং ফ্লুইড ইজ সার্কুলেটেড কন্টিনিউয়াসলি। এখানে ওয়ার্কিং ফ্লুইড কিন্তু সব সময় কন্টিনিউয়াসলি ফ্লো করছে, কিন্তু ওয়ার্কিং ফ্লুইড ইজ রিপ্লেস কন্টিনিউয়াসলি। এখানে কিন্তু রিপ্লেস হচ্ছে, মানে যেটা বার্ন করলো সেটা অ্যাটমসফিয়ারে চলে গেল, আবার তুমি ফ্রেশ এয়ার নিলে এটা চলছে। কিন্তু এটা কি হচ্ছে? এটার ক্ষেত্রে ওয়ার্কিং ফ্লুইড কন্টিনিউয়াসলি তুমি সার্কুলেট করাচ্ছ। করতে বলছে দি ফ্লুইড উইথ বেটার থার্মোডাইনামিক প্রপার্টিজ ক্যান বি ইউজড। বলতেছে এনি ফ্লুইড উইথ বেটার থার্মোডাইনামিক প্রপার্টিজ ক্যান বি ইউজড। যেহেতু এটা কনস্ট্যান্ট অবস্থায় থাকছে, এখানে যদি ইয়ার না ব্যবহার করে অন্য কোনো ওয়ার্কিং ফ্লুইড ব্যবহার করতে চাও পারবে না। কারণ আমরা দেখো রেফ্রিজারেটরে আমরা যখন এয়ার কন্ডিশনিং রেফ্রিজারেশন করে আসলাম, এখানে দেখো ওয়ার্কিং ফ্লুইড আমরা শুধু এমনই যে ব্যবহার করি তা না, কেউ আছে আদার্স 12 আছে 14 আছে 15 আছে, আর যে কোনো জিনিস আমরা ব্যবহার করি। তার মানে ওখানে আদার হায়ার প্রপার্টিজ এর এইগুলো আমরা ব্যবহার করতে পারি। বলতেছে এনি ফ্লুইড উইথ বেটার থার্মোডাইনামিক প্রপার্টিজ ক্যান বি ইউজড। যেহেতু এটা অ্যাটমসফিয়ারে ফেলবো না, অনেক আছে ধরো কস্টলি ওয়ার্কিং ফ্লুইড। এই কস্টলি ওয়ার্কিং ফ্লুইড আমরা যদি অ্যাটমসফিয়ারে ছাড়ি তাহলে তো আমার ওয়ার্ক ডান যা পাবো তার থেকে আমার ওয়ার্কিং ফ্লুইড কিনতেই তো আমার সব খরচ শেষ হয়ে যাবে। তো আমরা এটা করতে পারি। কিন্তু দেখো ইয়ার ক্ষেত্রে বলছে অনলি ইয়ার ক্যান বি ইউজড এজ দ্য ওয়ার্কিং ফ্লুইড। এখানে শুধু ইয়ার ছাড়া অন্য কিছু ব্যবহার করা যাবে না। 5 নম্বর বলছি টারবাইন ব্লেডস ডু নট ওয়্যার অ্যাওয়ে earlier as the enclosed gas does not get contaminated when closed from the heating chamber. বলতেছে এখানে এখন ধরো ব্লেডের উপর যে আমরা ওয়ার্কিং ফ্লুইডটাকে স্ট্রাইক করাচ্ছি, এটার মধ্যে কন্টামিনেট হওয়ার কোনো সুযোগ কম। কারণ হচ্ছে যে আমরা হিটিং চেম্বারে হিট করার ফলে এটা আমরা সুপার হিটেড স্টিম আকারে সুপার হিটেড ওয়েতে আমরা এটাকে ফ্লো করাচ্ছি। Whereas বলতেছি ব্লেড wears away earlier as the air from the atmosphere gets contaminated when flowing through the combustion chamber. বলতেছে এখানে যে ওয়ার্কিং ফ্লুইডটা এটার মধ্যে কন্টামিনেট হচ্ছে, কারণ অ্যাটমসফিয়ারিক এয়ারে অনেক কিছু থাকতে পারে যেগুলো আমরা মিক্সড হয়ে ফ্লো করছে, যে কারণে এটা কন্টামিনেট হওয়ার সুযোগ আছে। 3 নম্বরে বলতেছে দেখো সিন্স দ্য এয়ার ফ্রম দ্য টারবাইন ইজ কুলড বাই দ্য সার্কুলেটিং ওয়াটার, ইট ইজ বেস্ট সুইটেড ফর স্টেশনারি ইনস্টলেশন অর মেরিন ইউজেস। বলতেছে যখন আমরা ঠান্ডা করছি এই যে ওয়ার্কিং ফ্লুইডটাকে কুলিং চেম্বারে, তখন কি করছি? হয় এটাকে আমরা ওয়াটার সাপ্লাই দেবো,
যদি ওয়াটার সাপ্লাই দিতে হয় তাহলে কি হতে হবে? তাহলে এই টাইপের টারবাইন গুলা স্টেশনারি যদি ভালো হয় তাহলে ভালো হবে। তাহলে কি হচ্ছে, যদি আমরা মুভেবল হয়, পোর্টেবল হয়, তাহলে ওখানে তো ওয়ার্কিং ফ্লুইড আমরা কি পাবো না। তো এই যে ওয়াটার দিয়ে আমরা ঠান্ডা করবো সেটা তাহলে ব্যবহার করা খুব কষ্টকর হবে। এই জন্য বলা হচ্ছে আর স্টেশনারি ইনস্টলেশন আর মেরিন ইউজেস, হয় মেরিনে ব্যবহার করা সহজ অথবা স্টেশনারি ইনস্টলেশনে এটা ব্যবহার করা। বলছে since the air from the turbine is discharged into the atmosphere, it is best suited for moving vehicles. আর এটার ক্ষেত্রে দেখো যে কোনো মুভিং ভেহিকেলে আমরা করতে পারি, যে অ্যাটমসফিয়ার থেকে নিচে অ্যাটমসফিয়ারে ছেড়ে দিচ্ছি, সুতরাং এখানে তো কোনো আর এই প্রবলেমটা নাই। বলছে ইটস মেইনটেনেন্স কস্ট ইজ হাই, এটার মেইনটেনেন্স কস্ট বেশি, আর ইটস মেইনটেনেন্স কস্ট ইজ লো। The mass of installation per kilowatt is more. Mass of installation is the mass of installation per kilowatt is less. আর আউটপুটে যদি মাস অফ ইনস্টলেশন আমরা ধরি তাহলে এটা হচ্ছে বেশি আর এটা হচ্ছে কম। তাহলে এই যে দেখো 8টা পয়েন্ট দিয়ে তোমাদের দুটোর মধ্যে একটা ডিফারেন্স, ক্লোজ সাইকেল আর ওপেন সাইকেলের মধ্যে একটা পার্থক্য তৈরি করে দিয়েছে। স্যার শেষের পয়েন্টের মাসটা কি টারবাইনের মাস? টোটাল ইনস্টলেশন মাস, ইনস্টলেশন পার কিলোওয়াট ইজ মোর। মাস অফ ইনস্টলেশন করে যেটা আউটপুটের রেজিস্টে, আমরা ধরো একটা বিশাল বড় জিনিস বসালাম কিন্তু তার আউটপুট কম, আবার একটা জিনিস ছোট বসাচ্ছি তার আউটপুট বেশি, তাহলে মাস টু আউটপুট রেশিও কোনটাতে কম বেশি হবে? এটা বড় বিশাল বড় একটা ধরো বসালাম কিন্তু তার কাছ থেকে আউটপুট খুব কম পাচ্ছে, আর আরেকটা দেখো ছোট কম্প্যাক্ট ইউনিট কিন্তু তার আউটপুট অনেক বেশি। জি স্যার। এটাই বলা হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে 8টা পয়েন্ট তোমাদের সুন্দর করে এইভাবেই কিন্তু তোমাদের লিখতে হবে, ওই লাইন বাই লাইন লিখলে হবে না, সবসময় দুটো ভার্টিক্যাল করে ওপেন সাইকেল ক্লোজ সাইকেল করে পয়েন্ট গুলাকে নিবা। এখন দেখো এই বইয়ে তো তোমাদের 8টা পয়েন্ট পেলাম, এমনও তো আছে অনেক বই আছে যেখানে এর থেকে অনেক বেশি পয়েন্ট দেওয়া আছে। তাহলে যারা ভালো করতে চাও, ভালো রেজাল্ট করতে চাও, তাহলে আরো 2-4টা বই ঘাটতে হবে এবং ওগুলোতে দেখতে হবে যে ওইগুলোতে আরো কতটা পয়েন্ট ডিফারেন্সটা তুলে ধরেছে। এই ডিফারেন্স গুলাকেও এর মধ্যে ইনক্লুড করবা। যে 8টা লিখবা সে 8টা, যে মনে করো 10টা লিখবা সে নিশ্চয়ই যে 8টা লিখবে তার তুলনায় 10 যেটা পয়েন্ট দিবে তার নাম্বার বেশি হবে, ক্যারি আউট করবে। তাহলে এটা চেষ্টা করবা। এখানে শুধু 8টা যে দেওয়া আছে স্যার এই 8টাই মুখস্থ করে আসছে আর 8টাই লিখলাম তা না, আরো তুমি চেষ্টা করবা এর থেকে আরো 2-4টা বেশি পয়েন্ট যোগ করা যায় কিনা। দেখো 32-6 ওপেন সাইকেলের একটা প্রবলেম দেওয়া আছে। এরপরে দেখো, হ্যাঁ বলো। স্যার ক্লোজ সাইকেল আর ওপেন সাইকেলের মধ্যে কম্পারিজনে কোনটা বেটার স্যার? এই তো পয়েন্টটা দেখো, এখানে দেখো এবার 8টা পয়েন্ট নিয়ে তুমি এবার বলো, বলো যে কোনটা ভালো হবে। স্যার আমার তো ওপেন সাইকেলটা এখন বেটার। হচ্ছে কি ডিপেন্ডস করছে তুমি কোথায় এটাকে ব্যবহার করছো জি স্যার। এবং কি পারপাজে ব্যবহার করছো, জি স্যার। এগুলোর সাথেও কিন্তু রিলেটেড। যেমন ধরো এটা যেমন মুভেবল পোর্টেবল টাইপের করলে তুমি অসুবিধা নেই, ভেহিকেলের উপর বসে দিয়ে ব্যবহার করতে পারছো, কিন্তু এটা দেখো স্টেশনারি বা মেরিন ইউজ ছাড়া তুমি এটা কিন্তু ব্যবহার করতে পারছো। এখন যদি তুমি স্টেশনারি জায়গায় তুমি যদি এটাকে ব্যবহার করতে চাও তাহলে কি করতে পারবা? পারবা। মুভেবলে যদি বলো যে না স্যার আমি এটাকে মুভেবল ভেহিকেল আমি লাগিয়ে দেবো, তাহলে কি হবে? পানি কোথায় পাবা ঠান্ডা করা? জি স্যার বুঝছি। তাহলে হচ্ছে কি এটা অ্যাকর্ডিং টু ইউজ অনুযায়ীও দেখতে হবে, নট অনলি যে শুধু খালি পাওয়ার আউটপুট আদার্স সুবিধা দেখলে হবে না। প্রত্যেকটা যেখানে মেরিটস এবং ডিমেরিটস দুটোকে পাশাপাশি রেখে আমরা সর্বোচ্চ সুবিধা যেটাতে পাবো সেটাই সেখানে ব্যবহার করবো, তাই তো? জি স্যার। এটা মাথায় রাখতে হবে। এরপরে দেখো আমাদের 32-6 একটা প্রবলেম করে দেওয়া আছে, এটা হচ্ছে ওপেনেরটা করবা। আর এখানে সেমি ক্লোজ সাইকেলে দেখো বলতেছে, দেখো খুব 2 লাইনে শেষ করছে, সেমি ক্লোজ সাইকেল অ্যাজ দ্য নেম ইন্ডিকেটস দ্য টারবাইন হুইচ ইজ এ কম্বিনেশন অফ 2 টারবাইন। এখানে দুটো, ওয়ান ওয়ার্কিং অন ওপেন সাইকেল এন্ড আদার অন ক্লোজ সাইকেল, যখন দুটোকে কম্বাইন করে দিবা তখন এটা হয়ে যাবে সেমি ক্লোজ সাইকেল। তখন এটাকে বলা হচ্ছে সেমি ক্লোজ সাইকেল। তাহলে আমাদের প্রথম যেটা আমরা শিখলাম যে আমাদের হঠাৎ ওয়ে, কি ওয়েতে এটাকে ভাগ করা হয়েছে, তার মধ্যে প্রথমটাতেই ছিল আমাদের, আমরা চলে যাই একটু ব্যাক করে আবার, এই যে আমাদের অ্যাকর্ডিং টু দ্য পাথ অফ দ্য ওয়ার্কিং সাবস্টেন্স। তাহলে এই প্রথমের 3টা হয়ে গেল, ক্লোজ সাইকেল, ওপেন সাইকেল, সেমি ক্লোজ সাইকেল, তাহলে এই 3টা হয়ে গেল। এখন অ্যাকর্ডিং টু দ্য প্রসেস অফ দ্য হিট অবজর্পশন, কনস্ট্যান্ট প্রেসার আর কনস্ট্যান্ট ভলিউম, এই কনস্ট্যান্ট প্রেসার আর কনস্ট্যান্ট ভলিউমটা এখন আমরা কিভাবে বুঝবো? এখন এটাতে আসো, কনস্ট্যান্ট প্রেসার আর কনস্ট্যান্ট ভলিউম আমাদের দেওয়া আছে। স্যার ওপেন এন্ড ক্লোজ দুইটা কি কনস্ট্যান্ট প্রেসারে না? দুটো আলাদা আছে। এই যে এখানে দেখো প্রসেসের মধ্যে আমরা একটু যাই, কনস্ট্যান্ট প্রেসার এবং কনস্ট্যান্ট ভলিউম, আমরা অত দূর যাবো না, এর মধ্যেই দেখো, এর মধ্যে দেখো এখানে অ্যারেঞ্জমেন্টে আমাদের দেওয়া আছে, এখান থেকেই দেখাই তাহলেই হবে।
এই যে ক্লোজ সাইকেল গ্যাস টারবাইন, এর মধ্যে দেখো ইট ইজ কুলড এট কনস্ট্যান্ট প্রেসার, দেখতেছো? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, স্যার আমরা স্যার গ্যাসটা যখন দিন শেষে আবার হিট করছি তো আমাদের কুল করা হচ্ছে স্যার। আমরা কুল না করে সেই হিটেড ওই গ্যাসটাকে আবার অল্প কম্প্রেস করে বা অল্প হিট দিয়ে আবার কাজে লাগাতে পারছি না স্যার। কুল না করেই তো ওই গ্যাসটা আবার কাজে লাগানো যায়। তাহলে তুমি ও তো এক্সপান্ড অবস্থায় আছে, ওটাকে কম্প্রেসড করবা কি দিয়ে? কম্প্রেসড না করতে পারলে তো হাই প্রেসার পাবা না। তার মানে তোমার কি সাইকেলের দেখো বাইক থেকে কি বাতাস এসে তোমার টিউবের মধ্যে ঢুকে যায়? হ্যাঁ স্যার, মানে এক্সপান্ড অবস্থায় রাখলে বাইক থেকে দেখো নিয়ে কম্প্রেসড করে তার প্রেসার টেম্পারেচার বাড়িয়ে ওর মধ্যে ঢুকাই দিতে হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে দেখো এখানে আমরা যে আরেকটা ভাগ করা হয়েছে কনস্ট্যান্ট প্রেসার এন্ড কনস্ট্যান্ট ভলিউম, দেখো যে ইট ইজ পাসড ইনটু দ্য কম্বাশন চেম্বার হোয়াট ইজ কুলড এট কনস্ট্যান্ট প্রেসার। এই যে কনস্ট্যান্ট প্রেসার, তাহলে এটা কোনটা কনস্ট্যান্ট প্রেসার প্রসেস? আমাদের কুলিং। ক্লোজ সাইকেলটাই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। আর ওপেনটাতে দেখো, ওপেনে লেখা আছে, ওপেনে চলে যাই আবার। স্যার ওপেনে আছে স্যার, আমার বই দেখা যাচ্ছে। হ্যাঁ, ওপেনে যাও, আমি যাচ্ছি এখন ওপেনে। উপরে দেখো হচ্ছে কম্বাশন প্রসেস, টারবাইন প্রসেস। এখন বলছি অ্যামাউন্ট অফ গ্যাস সাইকেল ইন দ্য টারবাইন ফার্স্ট স্টার্ট in compressed air heated to combustion on the combustion chamber blind the gas over the blades expansion and response into the atmosphere. So the gas is continuously after combustion takes place on the turbine was during the reaction compressed to same closed cycle gas turbine. Also দেখো এর মধ্যে দেখো এটা কনস্ট্যান্ট ভলিউমে বলা আছে। হ্যাঁ হ্যাঁ। বলা হয় নাই তো স্যার, হ্যাঁ, বলা হয় না যে ভলিউম কোনটা? এখানে দেখো এর মধ্যে আছে, এখানে না হলে আমরা দেখতে পাবো কনস্ট্যান্ট ভলিউমে করা হচ্ছে। Cycle it is simplest form consists of compressor combustion chamber and the gas turbine drives the generator and the compressor. দেখো বলে shaft and then pressure and then pressed until generally loaded compressor and then passed into the combustion chamber. Here is heated by the combustion of fuel and the products of combustion. The hot is then blades are generally reaction type. এখানে দেখো আর একটু আছে এইখানে দেখো কিছুটা, এই যে কনস্ট্যান্ট প্রেসার আর এই যে কনস্ট্যান্ট ভলিউম এখানে বলে দেওয়া আছে। The turbine is heated combustion heating chamber at constant pressure is known as the constant pressure turbine. Almost all turbines manufactured today are the constant pressure gas turbines. Constant volume gas turbines, the turbines are not used for commercial use, but they are have academic importance only. এক্ষেত্রে আমরা যেটা কনস্ট্যান্ট ভলিউম গ্যাস টারবাইন বলা হচ্ছে, সেগুলো কমার্শিয়াল ব্যবহার করা হয় না, সেগুলো সাধারণত ইম্পর্টেন্ট একাডেমিক পারপাসই ব্যবহার করি, কিন্তু অল আর known as the constant pressure gas turbine. ওপেন যেটা ছিল ওপেন সাইকেল গ্যাস টারবাইন, এটা কি তাইলে কনস্ট্যান্ট প্রেসার না কনস্ট্যান্ট ভলিউম? বলেই দেওয়া আছে যে কারণে ওইটাই হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার গ্যাস টারবাইন। আচ্ছা, ওপেন সাইকেল তো বলা না স্যার, ওপেনে বলা নাই, এখানে কি বলেছে? টারবাইন এয়ার ইজ হিটেড ইন কম্বাশন চেম্বার হটিং চেম্বার কনস্ট্যান্ট ভলিউম। যদি আমরা এটাকে কনস্ট্যান্ট ভলিউমে করি তাহলে এটা হয়ে যাবে তখন কনস্ট্যান্ট ভলিউম, known as constant volume gas turbine. Combustion heating chamber at constant volume এ যদি আমরা constant volume সাপ্লাই দিই তাহলে এটা হয়ে যাবে constant volume gas turbine. Turbines are not used for commercial use, এটা কমার্শিয়ালি ব্যবহার করা হয় না। এখানে যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো কিন্তু সবগুলাই করে দেওয়া প্রবলেম, ঠিক আছে? এর মধ্যে আমরা জিনিস করে আসি না, কোনটা তো জিনিস লাইনে দেখে আসো। এই যে দুটো আমরা জিনিস করি নাই, গ্যাস টারবাইন আর আইসি ইঞ্জিনের পার্থক্য, আর গ্যাস টারবাইন আর স্টিম টারবাইনের পার্থক্য। এইটা কিন্তু করা যাবে, গ্যাস টারবাইন আর আইসি ইঞ্জিনের পার্থক্যটা। আজকে তো গ্যাস টারবাইন করলাম, আইসি ইঞ্জিন অলরেডি আমরা করেছি, তাহলে দুটোর মধ্যে পার্থক্য করা যাবে না এবার? ইঞ্জিন করেছো আর আজকে গ্যাস টারবাইন করলাম, তাহলে এবার বলি যদি দুটোর মধ্যে পার্থক্যগুলো কি কি, হোয়াট আর দ্য ডিফারেন্সিং পয়েন্ট, হাউ ইট ডিফারেন্সিয়েট ফ্রম এ গ্যাস টারবাইন ফ্রম অ্যান আইসি ইঞ্জিন। দেখো এখানে 11টা পয়েন্ট দেওয়া আছে দুটোর মধ্যে পার্থক্য। এই দুটো মানে আলোচনা করবা, করে নিজের ঠিক করবা যে এখানে যা যা পড়লাম, আইসি ইঞ্জিনও পড়ে আসছো, আজকে এটাও পড়লাম, দুটোর মধ্যে তাহলে পার্থক্যটা কি কি হতে পারে। এখানে 11টা পয়েন্ট দেওয়া আছে, কিন্তু আমরা এইটা এখন পারবো না, আমরা স্টিম টারবাইনটা যখন পড়বে আসবো তখন তুমি এই দুটোর মধ্যে আবার পার্থক্যটা তৈরি করতে পারো। কারণ গ্যাস টারবাইন করেছো,
আমাদের এখানে গ্যাস টারবাইন আজকে পড়লাম, এখানে তোমার আইস ইঞ্জিন অলরেডি পড়ে আছে। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্যটা পড়লাম। আর আরেকটা জিনিস আছে, সেটা এখন আর তোমাদের পড়তে বলছি না, সেটা হচ্ছে যে তোমরা এটা পারবাও না। গ্যাস টারবাইন উইথ ইন্টারকুলিং আর গ্যাস টারবাইন, এখানে আরো একটা জিনিস আসছে, গ্যাস টারবাইন উইথ রিহিটিং। খালি এমনি শুনে রাখো যে গ্যাস টারবাইন উইথ ইন্টারকুলিং, গ্যাস টারবাইন উইথ রিহিটিং। তো গ্যাস টারবাইন উইথ ইন্টারকুলিং মানে কিরকম, যে এটাকে আমাদের কি কাজ করতে চাই, যদি এদের এফিসিয়েন্সি বাড়াতে চাই তাহলে আমরা সাধারণত করবো, সেটাই বলা হচ্ছে। এখানে ইন্টারকুলিং মানে কুল দেখো দুইবার করা হচ্ছে, এখানে একবার কুলিং, এখানে আবার একটা কুলিং। এই কাজটা আমরা করেছি 32/4 ছবিতে। আমাদের এই কুল করে এখান থেকেই তো আমরা চলে যেতাম কম্প্রেসার, কিন্তু আমরা না যেয়ে আবার এটাকে কুল করে আবার নিয়ে যাচ্ছি, যে কারণে বলা হচ্ছে এটাকে ইন্টারকুলিং। আর আরেকটা হচ্ছে দেখো গ্যাস টারবাইন উইথ রিহিটিং, মানে হিট আমরা দুইবার, ওখানে একবার হিট করেছি, এখানে দুইবার হিট করছি, রিহিট। উদ্দেশ্য একটাই যে আমরা এখান থেকে আমরা বেশি এফিসিয়েন্সি পেতে চাই। স্যার এখানে দেখলাম স্যার দুইটা টারবাইন ইউজ করছে রিহিটিং, এটা দুইটা টারবাইন কেন তোমাদের ইউজ করবে? বললাম তো, এটা শুধু জেনে রাখো, এটার এত দরকার নাই তোমার, কারণ এটা এত পড়লে তোমাদের তো অনেক বেশি পড়তে হবে, বুঝছো? এত পারবা না। তবে এইখানে রিলেটেড যে প্রবলেম আছে সেই প্রবলেম গুলো করবা, ওপেন করবা, ক্লোজের করবা। এই রিহিটিং আর তোমার এর প্রবলেম করার দরকার নাই, রিহিটিং আর ইন্টারকুলিং এর প্রবলেম গুলো করার দরকার নেই। এই দুটো বাদ দিয়ে তোমরা করবা, ওপেনের করবা, ক্লোজের করবা। এবং একইভাবে তোমাদের ওই যে ইয়েতে দেওয়া আছে এক্সারসাইজেও দেখো কয়েকটা প্রবলেম দেওয়া আছে, গোটা 4 প্রবলেম দেওয়া আছে, এই 4টা প্রবলেমও দেখবা। একটার মধ্যে মনে হয় নিচের দুটো রিহিটিং এবং ইন্টারকুলিং এ চলে যাবে, আর উপরের দুইটা আছে, একটা ক্লোজ সাইকেলের, একটা দেখো ওপেন সাইকেল। তাহলে এটা কোন সাইকেলে চলে? আমাদের গ্যাস টারবাইন, ডিজেল ইঞ্জিন কোন সাইকেলে? ডিজেল ইঞ্জিনের সাইকেলের নাম কি? ডিজেল সাইকেল, পেট্রোল ইঞ্জিনের সাইকেল অটো সাইকেল অথবা পেট্রোল সাইকেল। আর গ্যাস টারবাইনের কি বললাম একটু আগে, কোন সাইকেলে? জোল সাইকেল। জোল আর ব্রেটন সাইকেল, জোল আর ব্রেটন সাইকেল। দেখো কোথায় দেওয়া আছে? উপরে আছে, এখানে আছে। এই যে দেখো, a closed cycle gas turbine works on Joules or Breton cycle। এবং জোল সাইকেল, ব্রেটন সাইকেলের এই ছবিগুলা শিখে রাখবা, পিভি ডায়াগ্রাম, টিএস ডায়াগ্রাম, একেই বোঝাতে হবে, বুঝছো? তোমাকে যদি বলে যে ফাইন্ড দ্য ওয়ার্ক নেট ওয়ার্ক অফ এ ক্লোজ সাইকেল গ্যাস টারবাইন, এই ডব্লিউ ভ্যালু বের করতে বললো, এটা ডিডাকশন করো, তাহলে কি হবে? তোমাকে কোনটা ছবি আঁকতে হবে? প্রথম এই ছবিটা আঁকতে হবে, 32/1। 32/1 থেকে কোন ছবি আঁকবা? 32/2 এ আর বি, এই দুটা। তারপরে এই ডিডাকশনটা করে তোমাকে তখন দেখাতে হবে, ঠিক আছে? হ্যাঁ, দুটো না হলে তো বুঝবে না। টেম্পারেচারটা দেখাবা কোনটাতে? এটাতে আছে টেম্পারেচার, এটাতে আছে প্রেসার। স্যার লাস্ট কি সাইকেলের নাম বললেন, ওটা না বুঝতে পারিনি। এই যে জোল সাইকেল আর ব্রেটন সাইকেল। ও, গ্যাস টারবাইন কোন সাইকেলে চলে? দেখো এই লাইনটাতে আছে 709 দ্বিতীয় লাইন, সাইকেল গ্যাস টারবাইন ওয়ার্কস অন জোল সাইকেল আর ব্রেটন সাইকেল। স্যার এই যে সাইকেলটা আনা ফিগারগুলো হয়েছে, যে এই সাইকেলটার আছে, নাম হচ্ছে জোল সাইকেল আর ব্রেটন সাইকেল। স্যার এখানে যে হচ্ছে গ্রাফগুলো আছে, এগুলো কি আমাদের ম্যাথের মাঝখানে ড্র করে শো করতে হবে? কোনটা? এই যে স্যার এই যে দুটো গ্রাফ, এনট্রপির আর হচ্ছে পিভি আর টিএস ডায়াগ্রাম। হুম, এটা তুমি যখন ধরো, তোমাকে একটা প্রশ্ন করবো জি যে স্যার। তুমি একটা ক্লোজ সাইকেল গ্যাস টারবাইনের ওয়ার্কিং প্রিন্সিপল বর্ণনা করো, ডিসক্রাইব দ্য ওয়ার্কিং প্রিন্সিপল অফ এ ক্লোজ সাইকেল গ্যাস টারবাইন এন্ড ফাইন্ডস ইটস নেট ওয়ার্ক আউটপুট, অথবা ডিডাক্ট দ্য ওয়ার্ক আউটপুট অফ এ ওপেন সাইকেল গ্যাস টারবাইন। আচ্ছা, তখন স্যার ডায়াগ্রাম ড্র তাহলে করবো কি হবে? ম্যাথের। তোমাকে যখন দিবে, তখন তুমি যখন এটা বর্ণনা করবে, তখন তো এটা লাগবেই, জি স্যার। 32/1। আবার জি। যখন দ্বিতীয় পার্ট থাকলো ওর সাথে, যে ফাইন্ড দ্য নেট ওয়ার্ক আউটপুট অফ এ ক্লোজ সাইকেল গ্যাস টারবাইন, জি তখন স্যার। নেট আউটপুট বের করতে যাবে, তখন তো আবার এই দুটো লাগবে। জি স্যার। এমনি স্যার ম্যাথের মধ্যে তো আর শো করতে হবে না গ্রাফগুলো। ম্যাথ করলেও সাধারণত নিয়মই হচ্ছে ছবি আঁকলে তোমার ম্যাথটা অনেকখানি সহজ হয়ে যায়। ওকে স্যার। 32/1 এই অঙ্কটা করেছে, দেখো তাও কিন্তু ফিগারের রেসপেক্টে। কোন পয়েন্টে দেখো, expansion that is points 1 and 3 respectively, দেখো এখানে বলছে ক্লোজ সাইকেল গ্যাস টারবাইন shown in figure 32.3। দেখছো 32/1? জি স্যার। তাহলে কি হলো? এই ছবিটা লাগলো। তাহলে তোমার খাতাতে যদি না থাকে, তাহলে তুমি কোনটাকে ধরছো আমরা কেমনে বুঝবো? বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, তাহলে ছবি মাস্ট। ইঞ্জিনিয়ারিং পড়ার প্রথম শর্তই হচ্ছে যে কোনো জিনিস বর্ণনা করতে গেলে আগে ছবি দরকার। তোমার ছবি অর্ধেক কথা বলবে।
তুমি বর্ণনা যদি সঠিকভাবে লাইন বাই লাইন নাও লিখতে পারো, তুমি যদি ছবি দিয়ে বলো যে এইখানে এই হচ্ছে, আর এইখানে এই হচ্ছে, এখানে এই হচ্ছে, দিস ইজ দ্য ফ্লো ওয়ে, তাহলেই তোমার অর্ধেক কথা হয়ে যাবে। তবে একটা জিনিস সবাই দেখে রাখো, অ্যারো ডায়াগ্রাম গুলো কিভাবে আছে, অ্যারো যেন ভুল না হয়। অ্যারো যদি শুধু খালি একটু উল্টাপাল্টা হয়ে যায় তাহলে কিন্তু তোমার পুরো সিস্টেম ভুল। এবং এখানেও দেখো অ্যারো গুলো দেখো কোথায় দিয়ে দেওয়া আছে। প্রত্যেকটা অ্যারো হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর আর একটা ভাইটাল জিনিস। অ্যারো যদি তোমার কোনো রকমের যদি উল্টা হয়ে যায়, তাহলে এই চারের অ্যারোটা উপর দিকে না দিয়ে যদি নিচ দিকে দিয়ে দাও, তাহলে তোমার সিস্টেম শেষ। তাহলে এই অ্যারো ডায়াগ্রাম গুলা মাথায় রাখতে হবে যে ফ্লোটা কোন দিক দিয়ে কোথায় যাচ্ছে। এখন এখানেও যেমন দেখো অ্যারো গুলোর গুরুত্ব প্রচুর, এখানেও ঠিক একই। এবং অ্যারো ডায়াগ্রাম দিয়ে কিন্তু দেখো ফ্লো গুলা বোঝানো হয়েছে, এখানে ওয়ার্ক ডান বের করে দেওয়া হয়েছে, সবকিছু করে দেওয়া। এবং প্রসেস গুলো দেখো এখানে বলার সময় দেখো প্রসেস 1 থেকে 2 কনস্ট্যান্ট প্রেসার, 1 থেকে 2 হচ্ছে আমাদের দেখো কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। এই প্রসেস 2, 3 shows isentropic expansion of air in the turbine। এখানে দেখো আইসেন্ট্রপিক 2 থেকে 3, আইসেন্ট্রপিক মানে 2 থেকে 3 কনস্ট্যান্ট এনট্রপিতে হচ্ছে। তারপরে দেখো similarly the process 3, 4 shows the cooling of the air at constant pressure in the cooling chamber। at constant pressure এখানেও দেখো 3 থেকে 4 কনস্ট্যান্ট প্রেসার, এখানেও দেখো 3 থেকে 4 কনস্ট্যান্ট প্রেসার। এই জন্য দেখো দুটোর প্রেসার সমান, এখানেও দুটোর প্রেসার সমান, কিন্তু টেম্পারেচার কিন্তু সমান না। এবং 4 থেকে 1 যখন হচ্ছে, যেমন দেখো কনস্ট্যান্ট কুলিং হচ্ছে কনস্ট্যান্ট, 4 to 1 আইসেন্ট্রপিক কম্প্রেশন অফ এয়ার ইন দ্য কম্প্রেসর, এটা আইসেন্ট্রপিক মানে কনস্ট্যান্ট এনট্রপিতে, সেটাও দেখো। তাহলে এইখানে যে কথাগুলো বলা আছে, প্রসেসটা 4টা প্রসেস, এই 4টা প্রসেস কিন্তু মনে রাখতে হবে। 1, 2, 3, 4, 4, 1 কি সবার মধ্যে থাকবে তো? দেখো 32 এর নিচে, 32 এর 2 এর নিচে যে 4টা প্রসেসের কথা বলা আছে, এই 4টা কিন্তু যখনই তুমি বর্ণনা করো না কেন, এই 4টা প্রসেস যেন ঠিক থাকে। একটু উল্টাপাল্টা হলে কিন্তু ছবি সব উল্টাপাল্টা হয়ে যাবে। তুমি দেখলে বলতেছো 1 থেকে 2 কনস্ট্যান্ট প্রেসার, অথচ কনস্ট্যান্ট প্রেসার রাখলা না। 2 থেকে 3 আমরা বলতেছি এক্সপানশন এট আইসেন্ট্রপি, কনস্ট্যান্ট এনট্রপিতে। 2 থেকে 3 দেখো কনস্ট্যান্ট এনট্রপিতে গেছে, যা এখানে বলা আছে ঠিক সেইভাবেই ছবিতে গেছে। তাহলে এই জায়গাটা, এই 4টা প্রসেস একেবারে মাথার মধ্যে ঢুকিয়ে রাখতে হবে, কেন কোনো অবস্থাতে ভুল না হয়। ঠিক একই ভাবে দেখো ক্লোজ সাইকেলেও কিন্তু একই কথাই লেখা আছে। দেখো আমরা চলে যাই ক্লোজ সাইকেলে। এই যে দেখো এখানে অত বলে নাই, কারণ ওখানে যেহেতু একবার বলে আসছে, এখানে প্রসেস গুলোকে অত ই করে বলে নাই। কিন্তু দেখো ওপেন সেল গ্যাস টারবাইন দ্য প্রসেস 3, 4 হ্যাজ নো প্র্যাকটিক্যাল ইম্পর্টেন্স। 3 থেকে 4 দেখো 3 থেকে 4 এর মধ্যে তো কোনো কুলিং চেম্বার নেই, যে কারণে বলছে it has no practical importance as air is exhausted into the atmosphere at point 3 and fresh air is sucked in the atmosphere at point 4। দেখো এবং 3 থেকে 4 এর মধ্যে প্রসেসটার কোনো গুরুত্ব দেয়নি, বলে দিচ্ছে যেহেতু 3 ছেড়ে দিচ্ছে আর 4 অ্যাটমসফিয়ার থেকে নিচ্ছে, তার মানে 3 থেকে 4 এর মধ্যে সম্পর্কটা আর এরকম কোনো সম্পর্ক নাই যেটা আমাদের ক্লোজ সাইকেলে আছে। এখানে সেই কথাটা বলে দিয়েছে। স্যার তাহলে তো ডায়াগ্রামে চেঞ্জ হবে, মানে নিচেরটুকু হবে না। আমাদের এইটুকু থাকবে না, নিচের অংশটুকু বাদ দিয়ে দিলেই তো ওপেন হয়ে গেল। আর এখানে যখন 3 থেকে 4 যোগ করে কুলিং চেম্বার দিয়ে দিলে তখনই এটা ক্লোজ হয়ে গেল। একটা মাথায় থাকলে তো আরেকটা ছবি আঁকার জন্য খুব কষ্ট নাই। ওটা দেখো, ওটার এটার মধ্যে তফাৎটা শুধু একটু অল্প ছোট্ট একটু জায়গা। শুধু এই নিচের অংশটুকু নাই, এইটুকু বাদ দিয়ে দিলে তোমার হয়ে গেল। 3টা এসে অ্যাটমসফিয়ারে যাচ্ছে আর 4 অ্যাটমসফিয়ার থেকে ঢুকছে, এই অংশটুকু নাই। এটা না থাকলে এটা হয়ে গেল ওপেন, আর থাকলে এটা হয়ে গেল ক্লোজ। তো ঠিক আছে, এই মোটামুটি তাহলে এখান থেকে সব কিন্তু তাহলে পড়বা। আর এই অঙ্কগুলো করা যায় খাতায়, কিন্তু আমি দেখবো আজও কালো একদিন তুলবে, এবং তুললে তো ইনশাল্লাহ দেখা হবে তখন, যদি বেঁচে থাকি আল্লাহ হায়াত দেয়। তোমাদের সাথে আমার যদি দেখা হয় তাহলে সেদিন আমাকে অঙ্কগুলো সব দেখাবা, এবং এগুলো সব যেন ক্লাস খাতায় থাকে। একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলো, একটা কেন, যতটা বলো খুব বলতে পারো। স্যার এটা ওই ল্যাব নিয়ে স্যার, আমাদের ল্যাবের ওই হিট ইঞ্জিন ল্যাবের সাবমিশন ডেট তুষার স্যার বলছিলেন 19 তারিখের মধ্যে দিতে। স্যার আর 2 দিন কি বাড়ানো যায় আমাদের স্যার? তারপর একটু বলে দেখো। স্যার আমাদের ল্যাব তো আপনি নেন, মানে না সেটা ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে এখন একই জিনিস 3 জন বসে করানোর থেকে একজন একজন করে আমরা ভাগ করে নিয়েছি। ঠিক আছে, ওই ক্লাসগুলো ও নিল, এরকম করেছি, যে কারণে জিনিস তো একই। ঠিক আছে, তোমরা যদি বলতেছো যদি 2 একদিন বাড়াতে হয়, সেটা না হয় আমি তোমার স্যারের সাথে কথা বলে দেখবো, দেখে যদি হয় তাহলে বলবো, আর যদি না হয় তাহলে ওটাই থাকবে। আপাতত ওটাকে মাথায় রেখে কাজটা আগাতে থাকবে। স্যার আর আমরা সাবমিট করবো কিভাবে? বলে দেয়নি কিভাবে সাবমিট করতে হবে। মেইলে বলেছিল, কিন্তু স্যার মানে ইন্ডিভিজুয়ালি সবাই যদি আপনাকে মেইল পাঠায় স্যার, এমন তো হতে পারে যে আপনি মেইল কাউন্টটা পেলেন না, সেক্ষেত্রে স্যার পাঠালে অবশ্যই পাবো, না পাঠিয়ে যদি কেউ বলে যে স্যার আমি পাঠিয়েছি, তাহলে কেমনে পাবো বলো? ওইটা স্যার অনেকটা মেল বোম্বিং এর মতো হয়ে যাবে স্যার, এতগুলা মেল স্যার 180টা স্যার।
180টা ডাটা আস্তে আস্তে পাঠাবা। স্যার এক একজনের তো স্যার একটাতে নাও হইতে পারে স্যার, মানে হচ্ছে ফাইল সাইজ যদি বড় হয়ে যায় স্যার। তাহলে এক কাজ করবা, 3 স্যারের কাছেই পাঠাবা, যে গ্রুপের সেই গ্রুপের সেই স্যারের কাছে পাঠাও, তাহলেই হয়ে গেল। স্যার স্যার আমাদের যে সাইকোমেট্রিক চার্টের যে স্যার একটা মানে প্র্যাকটিক্যাল আছে, ওইখানে স্যার দুইটা ডেটা দেওয়া হয়েছে, ড্রাই বাল্ব আর ওয়েট বাল্বের। তো স্যার এখন ল্যাবের মধ্যে স্যার আরেকটা জিনিস ছিল যে আরএইচ মিটার, মানে স্যার যেটা আমরা সাইকোমেট্রিক চার্ট থেকে মিটার থেকে বের করতে পারতা, কিন্তু মিটারটা এখন ওইটা যেহেতু নাই, সেটা এখন কি করবা, তুমি চার্টেরটাই বের করো। জি স্যার। আর মিটারেরটা যখন খুলবে তখন ওই মিটারটা থেকে কিভাবে নামা যায় ওইটা একটু দেখে শিখে নিবা। তাহলে স্যার এখন স্যার মানে যেহেতু লিখতেছি, তাহলে স্যার ওই টেবিলের মধ্যে ওই জায়গাটা ফাঁকা রেখে দিব আমরা। ওটা ফাঁকা রেখে দেবো, পরে ওটা বসাবা, তাহলেই হবে। আর স্যার যেহেতু মানে গ্রুপ করে দিয়েছিলেন আপনি যে 5 জনের গ্রুপ, তাহলে কি স্যার আমাদের অন্য গ্রুপের মানে নিচের গ্রুপের যে যারা আছে ওদের ডেটাও কি আমরা আমাদের টেবিলে দিব? আপনি বলেছিলেন আগে দেওয়ার জন্য।